আসসালামু আলাইকুম। এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের সাথে আছি আমি রেদওয়ান মাহমুদ রেজা। এক্সিস মেডিকেল স্কুল বাংলাদেশের সর্ববৃহৎ অনলাইন মেডিকেল প্ল্যাটফর্ম। আমরা এই এক্সিস মেডিকেল স্কুলে আয়োজন করে যাচ্ছি আমাদের একাডেমিক সাবজেক্ট রিলেটেড সকল ভিডিও ক্লাস, এবং তার সাথে সাথে আমরা সব সময় আমাদের স্টুডেন্টদের জন্য আয়োজন করে যাচ্ছি ক্যারিয়ার রিলেটেড এবং হায়ার স্টাডিজ রিলেটেড বিভিন্ন সেশন, যে সেশনগুলোতে আমাদের স্টুডেন্টরা আমাদের দেশের স্বনামধন্য মেধাবী যারা আমাদের দেশে এবং দেশের বাইরে কর্মরত আছেন এবং পড়াশোনা করছেন তাদের কাছ থেকে সরাসরি গাইডলাইন পেয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের আজকের এই সেশনটা আমরা সাজিয়েছি হায়ার স্টাডিজ ইন ইউকে ইন্টারেক্টিভ সেশন উইথ অক্সফোর্ড ইউনিভার্সিটি স্কলার্স। দর্শক, আপনারা বুঝতেই পারছেন যে আমাদের সাথে আজকে এখানে উপস্থিত আছেন দুইজন সম্মানিত ব্যক্তি যারা বর্তমানে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, এবং তাদের সাথে আমরা পরিচয় করব। প্রথমেই আমরা পরিচয় করব, আমাদের সাথে আছেন ডক্টর মোহাম্মদ আলী কোসি স্যার, যিনি বর্তমানে পিএইচডি ক্যান্ডিডেট, নাফেল ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল মেডিসিন, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। এবং আমাদের সাথে আরো আছেন ডক্টর মোহাম্মদ জাকিউল হাসান স্যার, এমএসসি ক্যান্ডিডেট, নাফিল ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল মেডিসিন, ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড। স্যার, আপনাদের দুইজনকে আমাদের এক্সিস মেডিকেল স্কুলের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আসসালামু আলাইকুম স্যার। স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি রিদওয়ান। ধন্যবাদ স্যার। অনেক ধন্যবাদ এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য। আপনারা সুদূর সেই ইংল্যান্ড থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, আমার সাথে আজকে আরো উপস্থিত আছেন আমাদের আরেকজন হোস্ট মাহাদি। আমি মাহাদিকে বলবো মাহাদির পরিচয় দেওয়ার জন্য। থ্যাংক ইউ রাদওয়ান তোমাকে। দর্শক আসসালামু আলাইকুম, আমি মাহদি আহমেদ চৌধুরী। আমি আজকে এই সেশনটিতে আমি হোস্ট হিসেবে থাকবো। স্যার, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে এত ব্যস্ততার মধ্যেও এক্সিসের 91,000 প্রায় মেম্বারদের আপনারা আজকে সময় দিতে পেরেছেন, এবং আশা করবো আজকের সেশনটিতে দর্শকদের উদ্দেশ্যে বলে দিতে চাই, আপনারা আপনাদের যে কোনো প্রশ্ন আজকে সেশন সম্পর্কে, কিভাবে ইউকে তে যাওয়া যায়, কিভাবে ইউকে তে ক্যারিয়ারে কি কি অপরচুনিটি আছে, কিভাবে অ্যাপ্লিকেশন প্রসেস, সব ধরনের প্রশ্ন আজকে আমাদের অতিথি যারা আছেন তাদেরকে করতে পারবেন। তাই দর্শক, অনুষ্ঠান শুরুর আগে আপনারা যে প্রশ্নগুলো আছে সেগুলো প্রশ্ন আমাদেরকে রেডি করে কমেন্ট বক্সে দিয়ে দিতে পারেন, আমরা আপনাদের হয়ে স্যারকে প্রশ্ন করব। রেদওয়ান, তোমার কাছে সরাসরি চলে যেতে চাই। আমি মনে করি যে প্রোগ্রাম শুরু করা উচিত। ধন্যবাদ মাহাদি। আমাদের আজকের এই সেশনটা আমরা এখানেই শুরু করছি। তো আমি মাহাদিকে বলবো, মাহাদি তুমি সরাসরি স্যারদের সাথে এই করে আমাদের সেশনটা শুরু করার জন্য। ধন্যবাদ মাহাদি। আচ্ছা দর্শক, এমন যদি হয় যে আপনাদের কোনো স্বপ্নের জায়গা বা স্বপ্নের ইউনিভার্সিটির কথা বলছি, ইউনিভার্সিটি থেকে কেউ একজন এসে যদি ওই ইউনিভার্সিটি সম্পর্কে আপনাদেরকে সুস্পষ্ট ধারণা দেয়, বা আপনি অনেকদিন ধরে স্বপ্ন দেখছেন এমন একটা ইউনিভার্সিটিতে যাবেন, কিভাবে যাবেন এই চলার পথটাকে যদি আরো ইজি করে দেয়, নিশ্চয়ই ব্যাপারটা অনেক ভালো হবে। আপনাদের এই আফসুস গুলাকে আজকে আমরা সহজভাবে, আফসুস গুলা যাতে আর না হয় সেই তার জন্য আমরা আজকের এই প্রোগ্রামটি সাজিয়েছি। এই প্রোগ্রামটিতে আজকে আমরা ইউকে কিভাবে ক্যারিয়ার করতে হয় এবং কি কি বিষয়ে কিভাবে যেতে হয় সেই সম্পর্কে আজকে আমরা কথা বলবো। প্রথমেই কোচি স্যারের কাছে যেতে চাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহদি, আমাকে কি শুনতে পাচ্ছো? স্যার আপনার কথাটা স্যার কেটে কেটে আসছে স্যার, আপনি কি আমাকে স্যার শোনা যাচ্ছে স্যার? আমি তোমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। ঠিক আছে স্যার, আমি এখন শুনতে পাচ্ছি। স্যার আপনাকে একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাচ্ছি, একদম টপিকের বাইরে। সেই প্রশ্নটি হচ্ছে স্যার, বর্তমানে করোনা মহাকালীন সময় চলতেছে, আমরা সবাই জানি স্যার। এই সময়টাতে স্যার আপনি কিভাবে আপনার দিন যাপন করছেন এজ এ ডক্টর? আমি তো পুরো বিজি, কারণ হচ্ছে করোনা আসার কারণে আমার স্টাডি সবকিছুই প্ল্যান উলটপালট হয়ে গেছে। আমি আসলে এখানে পিএইচডি করতে এসেছিলাম যে বিষয় নিয়ে, আমি আসলে ডায়াবেটিস এবং টিবি এর উপরে আমি মলিকুলার রিসার্চ করতে এসেছিলাম, ইমিউনোলজি রিলেটেড। কিন্তু এবং এটার জন্য আমি বেশ কিছু টেকনিকও এখানে শিখেছি এবং কাজ করেছি, এবং প্রজেক্ট প্রপোজাল এবং সবকিছু তৈরি করার পরে আমি বেশি সময় পাইনি, কারণ আমি গত বছর অক্টোবরে এসেছিলাম এখানে। তো এরপরে প্রায় 4 মাস যাওয়ার পরেই এখানে লকডাউন শুরু হয়ে যায় এই কোভিড এর জন্য। তখন আমার সুপারভাইজার দুজনই, যারা যে একজন সুপারভাইজার এবং একজন কো সুপারভাইজার, তারা এই অক্সফোর্ডের ভ্যাকসিন গ্রুপের সাথে অ্যাফিলিয়েটেড, যে কারণে তাদের কাজ আসলে বন্ধ হয়নি। তারা একটা মেগা ল্যাব এস্টাবলিশ করে আমাদের বিল্ডিং এ,
এবং সেখানে আরো কিছু প্রিন্সিপাল ইনভেস্টিগেটর সবাই মিলে তারা এই ভ্যাকসিনকে হেল্প করার জন্য ডেটা প্রডিউস করছে বিভিন্ন রকমের ইমিউনোলজিক্যাল রিসার্চে। তখন আসলে আমাদের বসে থাকার কোনো সুযোগ ছিল না। তখন যদিও এটা আমার রিলেটেড কাজ ছিল না, তারপরেও আমি ল্যাবে ওখানে আ এই ভ্যাকসিন গ্রুপের সাথে কাজ করা শুরু করি এবং আমরা ডেটা প্রডিউস করতে থাকি এবং সেটা জেনার ইনস্টিটিউটের সাথে অ্যাফিলিয়েশনে আমরা কাজ করছি এবং আমাদের নিজস্ব কিছু প্রজেক্টও আমরা দাঁড়া করাই। পরবর্তীতে দেখা গেল যে আমি যে কাজটা করার জন্য আসছি সেটা বা এখানে লকডাউন হয়ে যাওয়ার কারণে ইউনিভার্সিটি কোনো নন কোভিড ওয়ার্ক তখন পারমিট করছিল না। যে কারণে পরবর্তীতে আমি এই প্রায় ৫-৬ মাস কাজ করার পরে আমাদের সিদ্ধান্ত হলো যে না আমি আসলে কোভিড নিয়েই কাজ করব। তো সুতরাং এখন আমার পিএইচডির টপিক হয়ে গেছে এখন কোভিড। এবং আমি এখন ডায়াবেটিস এবং কোভিড এর উপরে আমার এখন মেইনলি পিএইচডির কাজ এবং আসলে এটা খুবই একটা বিজি ইয়ার ছিল আমার জন্য। আমার কোনো বিশ্রাম বা লকডাউনের কারণে আমার কাজ বন্ধ হয়নি। বরং এর মধ্যে আরো অনেক প্রেশার বেড়ে যায় এবং ইতিমধ্যে আমি বাংলাদেশেও ২ মাসের জন্য গিয়ে বাংলাদেশ থেকে আমি স্যাম্পল প্রায় ২০০ কোভিড রোগীর স্যাম্পল আমরা বিএসএমএমইউ এবং ঢাকা মেডিকেল কলেজ থেকে প্রসেস করে সেই স্যাম্পল আমি অক্সফোর্ডে নিয়ে এসেছি। সুতরাং আই ওয়াজ টু বিজি এবং আসলে কোভিড এর কারণে ব্যস্ততা বেড়ে গেছে। থ্যাংক ইউ। আসলে সুন্দর বলেছেন স্যার। জাকিউল স্যারের কাছে যেতে চাই। স্যার, কোচি স্যার বর্তমানে করোনা নিয়ে ওনার যে বিজিনেসটা বললেন, স্যার আপনি কি নিয়ে বিজি আছেন স্যার এই সময়টাতে? থ্যাংক ইউ মেহেদী। আসসালামু আলাইকুম সব দর্শককে শুভেচ্ছা। তো আসলে আমি মাস্টার্স করতে আসছি এবং অক্টোবরের ১ তারিখ থেকে আমার ক্লাস শুরু হয়েছে এবং আপনারা হয়তো জানেন যে অক্সফোর্ডের মাস্টার্স প্রোগ্রাম অ্যাকচুয়ালি খুবই ইন্টেন্সিভ এবং কোভিড-19 এর কারণে অনেক কোর্সই হচ্ছে অনলাইনে হচ্ছে, রিমোটলি হচ্ছে, বাট আমাদের কোর্সটা টোটালি ফেস টু ফেস। আমাদের ক্লাসরুমটা 2 মিটার ডিস্টেন্সই তারা ডেস্ক সেট আপ করেছে এবং গত ৩ মাস অ্যাকচুয়ালি আমার ফুল টাইম ক্লাস করতে হয়েছে ফ্রম 8:30 to 5 এবং বিকজ দ্য কোর্স ওয়াজ ভেরি ইন্টেন্স আসলে কোনো সুযোগ ছিল না টু টেক রেস্ট এনিওয়ে, সো উই আর রিয়েলি ভেরি বিজি। আর আমার কোর্সটা বেসিক্যালি ইনফেকশাস ডিজিজ এপিডেমিওলজি নিয়ে, সো উই আর অলসো হ্যাভিং আ লট অফ ডিসকাশন অ্যারাউন্ড কোভিড। ইভেন আমাদের অনেক ফ্যাকাল্টি আপনারা অনেকেই জানেন, লাইক প্রফেসর সারা গিলবার্ট, হু ইজ অ্যাকচুয়ালি লিডিং দ্য ভ্যাকসিন ডেভেলপমেন্ট ইন অক্সফোর্ড, also Professor Peter Horby, যারা আমাদের ক্লাস নিচ্ছে, those folks really heavily engaged with COVID-19 response. So আসলে একদমই সময় পাই না আর কি, basically because of the intensity of the course. ধন্যবাদ স্যার। স্যার, আজকের প্রোগ্রামের মূল প্রসঙ্গে একদম ঢুকে যেতে চাই। স্যার, প্রথম যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাচ্ছি, জাকিউল স্যার আপনার কাছে জানতে চাচ্ছি, স্যার আপনি যে ইউকে তে আসবেন, এটা কি মেডিকেলে পড়ার যখন ভর্তি হয়েছেন তখন থেকে কি স্যার প্ল্যান ছিল, নাকি হঠাৎ করেই প্ল্যান শুরু এবং হঠাৎ করেই সবকিছু হয়ে গেছে স্যার? একটু থ্যাংক যদি ইউ বলেন। মেহেদী। সো ডাইরেক্ট আনসার দিব, সেটা হচ্ছে যে আসলে ইনিশিয়ালি মেডিকেলে যখন পড়া শুরু করি তখন আমার এরকম প্ল্যান ছিল না। তো আমার যখন আমি ইন্টার্নশিপ করি তখনই বেসিক্যালি আমি ইন্টার্নশিপ করি আন্ডার প্রফেসর, তুমি জানো আপনারা জানেন প্রফেসর ফয়েজ স্যার, বাংলাদেশের সবচেয়ে লিডিং ক্লিনিক্যাল রিসার্চার আর কি। উনি আমাদের সময় মেডিসিনের হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল এবং আমি তার আন্ডারে ইন্টার্নশিপ করি। তো তখন প্রথম আসলে আমার মধ্যে একটা ক্যারিয়ার গোল তৈরি হয়েছে। আমি আসলে একটা ক্যারিয়ার তৈরি করতে চাই যেখানে 40% ক্লিনিক্যাল প্র্যাকটিস, 40% রিসার্চ এবং লাইক 20% টিচিং। তো এই কম্বিনেশনটা, বিকজ আমি তখন কখনোই চাই নাই যে লাইক হোল প্র্যাকটিসিং ক্লিনিশিয়ান হব। তো এই গোলটার কারণে আমি ডিউরিং ইন্টার্নশিপ অ্যাকচুয়ালি প্ল্যান যে পরবর্তীতে আই নিড টু ডু আ রিসার্চ ডিগ্রি, আমার আসলে রিসার্চ এক্সপোজার দরকার। ঠিক তারপরে আমি FCPS Part 1 করি। আফটার মাই ইন্টার্নশিপ I enrolled into MD non-residency program in respiratory medicine এবং আমি 2.5 বছর ট্রেনিং করি ইন্টারনাল মেডিসিনে। কিন্তু ইন দ্য মিন টাইম আমার আসলে এই প্ল্যানটা সবসময় ছিল যে হাউ আই উইল বি এবল টু লার্ন রিসার্চ। ওই সময় আমি একটা অপরচুনিটি পাই ICTDRB তে একটা ফেলোশিপ করার জন্য, দ্যাট ওয়াজ ফান্ডেড বাই দ্য US CDC, US গভর্নমেন্ট ফান্ডেড একটা ফেলোশিপ 2 years এর। আই এন্টার্ড ইনটু দ্যাট ফেলোশিপ প্রোগ্রাম এবং তখনই বেসিক্যালি আই লার্ন দ্য ফাউন্ডেশন অফ রিসার্চ এবং গত 5 বছর আই ডিড এক্সটেন্সিভ রিসার্চ অন ইমার্জিং ইনফেকশাস ডিজিজ এবং অ্যাজ পার্ট অফ দ্যাট প্রসেস একটা for a research degree I moved to the UK. So that was very briefly how I actually
ended up here at Oxford. থ্যাংক ইউ স্যার, খুব সুন্দর করে বলেছেন। কোচি স্যার, আপনার কাছে স্যার জানতে চাচ্ছি, আপনি স্যার ইউকে তে স্যার এই যে আসছেন স্যার, এর পিছনে স্যার আপনার ব্যাকগ্রাউন্ডটা স্যার যদি একটু বলতেন স্যার, কিভাবে আসছেন স্যার, কিভাবে স্যার এই এত দূর চলে আসা হলো স্যার, একটু যদি বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। থ্যাংক ইউ মাহাদি, এবং দর্শকদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি যারা এখন জয়েন করেছেন। আসলে আমরা আমার একটু স্যারের জন্য আমাকে কি শুনতে পাচ্ছ? এটা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে হ্যাঁ স্যার, মাহাদি? এখন শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমার মনে হয় আমার এখানে একটু প্রবলেম হ্যাঁ স্যার, হচ্ছে। শোনা যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, ওকে। তো আমার জার্নিটা আসলে একটু হ্যাঁ। বেশি লেন্দি জার্নি, এবং একটু এখানে অনেক সময়ের ব্যাপার আছে। বিশেষ করে আমি যখন ঢাকা মেডিকেলে পড়াশোনা করলাম, আ সেকেন্ড ইয়ারে থাকতেই মোজাম্মেল স্যার যখন আমাদের বায়োকেমিস্ট্রির ক্লাস নিতে আসলেন, আ তখন এই বায়োকেমিস্ট্রির প্রতি আমার নতুন করে আবার ফ্যাসিনেশন তৈরি হয়। এখানে আরেকটু ব্যাকগ্রাউন্ড বলতে চাই, আমার আসলে স্কুল লাইফ থেকেই মানে কেমিস্ট্রির প্রতি আমার একটা ফ্যাসিনেশন ছিল। কেমিস্ট্রির প্রতি, এবং সেটা ইন্টারেও ছিল, এবং ইন্টারের শেষের দিকে আমার প্ল্যান ছিল যে আমি আসলে কেমিস্ট্রিতে হায়ার স্টাডিজ করব। কিন্তু পারিবারিক চাওয়া এবং বাবা-মার চাওয়া বিভিন্ন কারণে আসলে ডাক্তারিতে এনরোল হওয়ার পরে কিন্তু কেমিস্ট্রির প্রতি যে ভালোবাসা সেটা তখনও ছিল। কিন্তু যখন আমরা সেকেন্ড ইয়ারে মোজাম্মেল স্যারকে পেলাম বায়োকেমিস্ট্রিতে, তখন আমি আবার রিলেট করতে পারলাম যে কেমিস্ট্রি এখানেও আছে এবং ব্যাপক হারে আছে। এবং পরবর্তীতে আমি যেই সাবজেক্টেই পড়ি মেডিকেলে, সেটা ইয়েতে কি বলে প্যাথোলজি হোক বা মাইক্রোবায়োলজি হোক বা অন্য যেকোনো সাবজেক্টে, আমি ওখানে কেমিস্ট্রির অংশটাই বেশি আমি এনজয় করতাম। কিন্তু আল্টিমেটলি যেটা হয় যে বিভিন্ন ভাইয়াদের সাথে কথা বলা, সিনিয়র ভাইয়াদের সাথে কথা বলা, তারা সবসময় আমাকে ক্লিনিক্যাল লাইনেই পড়াশোনা করতে বলতো। বলতো, "তোমার যে আ তুমি যে স্বপ্ন দেখছো বা যেটা করছো, তোমার বর্তমান প্রেক্ষাপটে তোমার ক্লিনিক্যালি লাইনেই, সেটা তুমি মেডিসিনে পড়ো বা সার্জারি পড়ো, এরকম কিছু পড়ার জন্য।" আমাকে একটা প্রেশার সবসময়ই ছিল এটার উপরে। এবং আমার বাবাও চাইতেন যে আমি কার্ডিওলজিতে পড়ি। কার্ডিওলজিতে আমি হায়ার স্টাডিজ করি, সেটা চাইতেন। তো আমি যখন ইন্টার্ন শেষ করলাম, ইন্টার্নের সময় আমার আ মানে একটু আমি ফ্রাস্ট্রেটেড ছিলাম। মানে আমাদের সিস্টেমটা নিয়ে। আমরা ডাক্তাররা এত কষ্ট করি, হসপিটালে এত সার্ভিস দেওয়ার চেষ্টা করি। কিন্তু আমাদের রিসোর্স এর অভাবের কারণে আমরা অনেক সময় সেবা দিতে পারতাম না। যেটা নিয়ে আমি একটু ফ্রাস্ট্রেটেড ছিলাম। এবং আমি চিন্তা করতাম যে আমি কি আসলেই হ্যাপি কিনা এই ক্লিনিক্যাল সার্ভিসে। এবং পরবর্তীতে যেটা আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমার তখন সরকারি চাকরি করতে হবে আরকি। বিসিএস এ জয়েন করতে হবে। এটাও ছিল একটা পরিবারের চাওয়া। তো দেখা গেল যে আমরা ইন্টার্ন থেকেই ওই বিসিএস দেওয়া শুরু করলাম। প্রিলিমিনারি পরীক্ষা, তখন প্রিলিমিনারি পরীক্ষা হইছে। তারপরে হচ্ছে ইন্টার্নি শেষে লিখিত পরীক্ষা হইছে। তারপরে দেখা গেল যে কি বলে ভাইবা হচ্ছে। তো মোটামুটি ৩ বছর একটা সময় লাগে পুরা বিসিএস এর। এবং ইন দ্য মিন টাইম তখন যেহেতু আমার বাবা চাইতেন যে আমি কার্ডিওলজিতে পড়বো, তো আমি ঢাকা মেডিকেলে তখন ওয়াদুদ স্যারের আন্ডারে আমি আ পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ঢুকলাম কার্ডিওলজিতে। ওখানে প্রায় আমি ১ বছর ট্রেনিং করেছি। তারপর আমি মেডিসিনেও ওই সময় ইন দ্য মিন টাইম ট্রেনিং করেছি। এবং ইন দ্য মিন টাইম আমার যখন বিসিএস হয়ে গেল, আমি ২৮ বিসিএস এ জয়েন করলাম। তারপর গ্রামে চলে গেলাম। তো গ্রামে যখন আমি ২ বছর সার্ভিস দিচ্ছি, তখন আমি আরো ক্লিয়ার পিকচারটা পেলাম যে মানে আমাদের কতটা আমরা ডাক্তাররা কত চেষ্টা করছি সার্ভিস দেওয়ার জন্য। কিন্তু আমাদের কাঠামোগত কারণে, এবং আমি আসলে ফ্রাস্ট্রেটেড ছিলাম। মানে আমার কলিগদের কথা আমি বলব না। কিন্তু আমি চাইতাম যে আই এম নট হ্যাপি ইন দিস সার্ভিস, এভাবে। ঠিক আছে? এবং আ এমন অনেক পেশেন্ট একসময় আমি ২০১২ সালে ডিসাইড করলাম যে আমি আসলে কি চাই? তো আমার তখন মনে হলো যে আমি যে কেমিস্ট্রি ভালোবাসতাম, আমি যে বায়োকেমিস্ট্রি সব জায়গায় খুঁজতাম, আমার এটার প্রতি আমার যে ফ্যাসিনেশনটা আছে, এটাই আমার এগিয়ে নেওয়া যাওয়া উচিত। এবং একটা ইনসিডেন্ট হলো যখন আমি উপজেলা হেলথ কমপ্লেক্সে কাজ করি। তো একটা রোগী আসলো, তার সাথে প্রায় ২০ জন অ্যাটেন্ডেন্ট, মুমূর্ষু রোগী। এবং রোগীকে দেখে আমি প্রাইমারি সাপোর্ট দিয়ে আমি বুঝতে পারলাম যে এই রোগীটা বাঁচবে না। কিন্তু রোগীর লোকজন এত মারমুখী ছিল, এত তাদের অ্যাটিটিউড দেখে আমি বুঝলাম যে এখানে অকারেন্স করার চাইতে তাদেরকে রেফার করে আমি যদি জেলা হসপিটালে পাঠিয়ে দিই বুঝিয়ে শুনে। তো খুব ভালো করে কাউন্সেলিং করে পাঠিয়ে দিলাম। এবং ওই রোগীটা ০.৫ ঘন্টার মধ্যেই পথে মারা যায়। তখন ওদিন রাতেই আমি ডিসিশন নিলাম যে আমি আসলে এই রোগীটাকে তো এখানে আমি জানি যে রোগীটা মারা যাবে। রোগীটাকে তো আমি ফাইনাল সাপোর্টটা আমি আমার এখানে দিতে পারতাম। কিন্তু যেহেতু আমার এখানে সিস্টেম এরকম, এখানে আমার অ্যাটেন্ডেন্ট, আমি ফ্রাস্ট্রেশন এর কথাগুলো বলছি যে কেন আমি সরে আসছি ওই লাইন থেকে। তো তারপরে তখন আমি ডিসাইড করলাম যে না, আমি এভাবে পারব না। এবং অ্যাজ এ ক্লিনিশিয়ান আমার জন্য এই স্ট্রাগলটা খুব কঠিন মনে হচ্ছিল। তো আমি তখন আমার বাবাকে বললাম যে, "দেখো বাবা, তোমরা যা চেয়েছো সবই আমি করেছি। কিন্তু আমি কার্ডিওলজিস্ট হতে পারব না। আমি সেটা হতে পারব না। কারণ আমার পক্ষে মনে হচ্ছে যে দিস ইস সামথিং লং, এবং আমার মন থেকে সেটা আসে না। আমার মন থেকে আসে বেসিক রিসার্চ।" তো তখন বলল যে, "তাহলে তুমি কি করতে চাও?" আমি বললাম যে, "আমি বেসিক রিসার্চ করতে চাই।" তারপর খোঁজ খবর নিলাম যে অ্যাজ এ গভর্নমেন্ট অফিসার আমি কি করতে পারি।
তো তখন আমি খোঁজ পেলাম হচ্ছে সেন্টার ফর মেডিকেল বায়োটেকনোলজি, এটা ডিজি অফিসের কাছেই ওখানে আছে মহাখালীতে। সেখানে আমি তখন গেলাম এবং তৎকালীন সময়ের যে পরিচালক স্যার ছিলেন উনি তখন বললেন যে তুমি অবশ্যই, এবং আমরা তোমার মতো এরকম ইনথুজিয়াস্ট খুঁজতেছি যারা কাজ করতে চায়, তো তুমি এক কাজ করো, তাহলে তোমার জন্য হায়ার স্টাডিজ করার জন্য তুমি একটা মাস্টার্স করো, তুমি যেহেতু রিসার্চ লাইন থাকতে চাও তুমি মাস্টার্স করো। আমি বললাম স্যার মাস্টার্স আমি কোথায় করব? তো তখন বললো যে মাস্টার্স করো তুমি ইন্ডিয়াতে যাও, তুমি মেডিকেল বায়োটেকনোলজিতে মাস্টার্স করো, ঠিক আছে, বা জেনেটিক্সে মাস্টার্স করো, বা মলিকুলার বায়োলজিতে তুমি একটা মাস্টার্স করো, যেখানে তুমি রিসার্চের টেকনিক গুলো শিখবা, তারপর তুমি আসবা। আমি বললাম যে স্যার আমি সেটা তো চাই, কিন্তু এরপরেই দেখা মিললো এক বড় ভাইয়ের, যিনি মাস্টার্স করেছেন মেডিকেল বায়োটেকনোলজিতে এবং গভর্নমেন্ট সার্ভিস করেন, এবং তার জন্য কোনো পোস্ট নাই আমাদের সার্ভিসে, এবং তাকে কোথাও আর পোস্টিং দেওয়া যাচ্ছে না। তো আমি বললাম যে তাহলে এর ফিউচার কি? তাহলে আমি যে মাস্টার্স করবো কষ্ট করে, তারপর তো আমার এটা রিকগনাইজড হবে না। তো তখন আমি চিন্তা করলাম যে তাহলে আমি মলিকুলার রিসার্চ কোথায় করতে পারি? তখন আমার মনে হলো যে আমি যে বায়োকেমিস্ট্রি ভালোবাসতাম, তাহলে সেই বায়োকেমিস্ট্রিতে আমি যদি এমডি করি, এমডি করলে আমি বেসিক রিসার্চটা শিখবো। তখন আমার একটা পোস্টিং প্লেসও হবে, আমি একটা মেডিকেল কলেজে পোস্টেডও হব, আমাকে অ্যাকোমোডেট করতে পারবে গভর্নমেন্ট সার্ভিসে, এবং আমি তখন ফার্দার আমি নিজেকে ডেভেলপ করতে পারবো। তখন আমি রেসিডেন্সি কোর্সে আমি এমডি বায়োকেমিস্ট্রিতে আসলাম, এবং সেখানে আমি 2013 থেকে 2016 পর্যন্ত আমি এমডি শেষ করলাম বিএসএমএমইউ থেকে, মেডিকেল মানে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি ডিপার্টমেন্ট থেকে। তারপরে আমাদের আবার নিয়ম আছে যে ডেপুটেশন একবার নিলে 3 বছর আবার কোনো উচ্চতর শিক্ষার জন্য আবেদন করা যায় না। তো আমি উপজেলায় অলরেডি 2 বছর ছিলাম, তারপরে আমি এমডি করলাম, তারপর এখন 3 বছর আমি সলিমুল্লাহ মেডিকেল কলেজে আমি লেকচারার ছিলাম, তারপরে মাগুরা মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ছিলাম বায়োকেমিস্ট্রিতে। কিন্তু আমি ইন দ্য মিন টাইম আমি চাচ্ছিলাম যে না, আমার যতটুকু শিখেছি এটা আন্তর্জাতিক মানের রিসার্চ করার জন্য আই এম নট রেডি। তো সেজন্য আমার মনে হলো যে আমার পিএইচডি করা দরকার, আমার এক্সপোজারটা দরকার, এবং ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কিভাবে মানে পিএইচডি করলে তখন যে অভিজ্ঞতাটা আসবে সেটা আমি কাজে লাগাতে পারবো। তো তখন থেকে আমি খোঁজ করলাম যে আমি কিভাবে পিএইচডি করতে পারি। তো তখন আমার ফ্রেন্ড মুশতাক ইবনে আয়ুব, সে ঢাকা ইউনিভার্সিটির জেনেটিক ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে ছিল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমার ফ্রেন্ড, আমরা একসাথে নর্ডাম কলেজে পড়েছি। তো ও তখন পিএইচডি শেষ করে আসছে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে। তো তখন আমি তাকে শেয়ার করলাম যে দেখো আমি এমডি করেছি এবং আমি অলরেডি একটা ল্যাব এস্টাবলিশ করেছি। তখন আমাদের ডিপার্টমেন্টাল হেড মনীন্দ্র স্যার ছিলেন, তার সহায়তায় আমরা একটা মলিকুলার বায়োলজি ল্যাব আমরা তখন সলিমুল্লাহ মেডিকেল কলেজে, এবং আমি খুব চেষ্টা করেছিলাম ওটার পিছনে, এবং সেগুলি বলার পর সে খুব ইন্সপায়ার্ড হলো যে তোমরা এত চেষ্টা করতেছো, আমরা তো জানি যে ডক্টররা রিসার্চ করতে চায় না, তো তোমরা যে করছো। তো তখন সে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তার এক পরিচিত পিআই প্রিন্সিপাল ইউনিভার্সিটি, তার কাছে বললেন যে আমার একজন ফ্রেন্ড আছে, সে একটু এক্সপোজার চায় একটা আধুনিক ল্যাবে, সে একটু এক্সপোজার চায়, তাকে 2 মাস কাজ করার সুযোগ দেওয়া যায় কিনা। তো তখন সে আমার ইন্টারভিউ নিলে, নেওয়ার পরে সে খুব ইমপ্রেসড হয়েছে আমি যে কাজ করতে চাই এবং আমি যতটুকু করেছি, আমার ল্যাবের ছবি টবি দেখালাম যে আমরা এরকম করতে চাই। তো তখন বলছে তুমি আসতে পারো, তোমার বিমান ভাড়া তোমার দিতে হবে, থাকার খরচ তোমার দিতে হবে, আমি শুধু বেঞ্চ ফি দিতে পারবো, কারণ আসলে আমি প্ল্যান নাই এরকম কাউকে করার, কিন্তু যেহেতু তোমার খুব ইচ্ছা তুমি আসতে পারো এভাবে। তখন আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে 2018 সালে আমি আসি, এবং 2 মাস ট্রেনিং আসলে আমার ছিল। কিন্তু তখন আমি এমন কিছু কাজের আমি অপটিমাইজেশন করি, তো আমার ওই যে সুপারভাইজার ছিলেন সে খুব ইমপ্রেসড হয়েছিল। তখন হচ্ছে তোমার কাজে আসলে তুমি যে প্রোডাক্টিভিটি দেখাইছো, যে আমার কাছে মনে হয় যে তুমি পিএইচডি করা উচিত এবং ইউ ডিজার্ভ যে তুমি অক্সফোর্ডেই তুমি পিএইচডি করতে পারো, এই কথাটা প্রথম সে বলে। এবং তখন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন নাফিল ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল মেডিসিনে আমাদের খুবই পরিচিত, অনেকেই চিনবেন, ডক্টর ফজলে রাব্বি চৌধুরী, উনি মেডিসিন ডিপার্টমেন্টের এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিএসএমএম তে, উনি তখন পিএইচডি করছেন। তো ওনার সাথে তখন আমার অক্সফোর্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে দেখা, এবং উনি আমার এই এত ইচ্ছা দেখে যে আমি নিজের খরচে আমি আসছি এখানে ট্রেনিং করতেছি, আমি কাজ শিখতে চাই, তো উনি এটা নিয়ে উনিও খুব মানে ইন্সপায়ার্ড হয়েছিলেন যে না আমি তোমাকে হেল্প করার চেষ্টা করবো। পরে আমি চলে যাই বাংলাদেশে, যাওয়ার পরে ওই বছরই উনি ওনার সুপারভাইজারকে বলেন যে আমি একজনকে চিনি যে এরকম কাজ করতে চায়, তো তুমি একটু ইন্টারভিউ নিয়ে দেখতে পারো। তো তখন আমার ইন্টারভিউটা উনি নেওয়ার পরে উনি বলছেন যে আমি আসলে তুমি যে কাজ করতে চাও, আমি তখন আমি একটা রিসার্চ প্রপোজাল দিয়েছিলাম যে আমি এরকম করে এই কাজ করতে চাই। তো তখন উনি সেটা পছন্দ করেছেন, বলছেন যে আমি তোমার ইন্টারভিউটা আরো 2-3 জন বোর্ড নিয়ে আবার নিব। তো নেওয়ার পরে তারা ডিসাইড করে যে তারা আমাকে সাপোর্ট করবে, এবং এরপরে আমি সাপোর্ট করার পরে আমি এখন স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করি, প্রাইম মিনিস্টার ফেলোশিপ, আমাদের বাংলাদেশের যে গভর্নমেন্ট সার্ভিস হোল্ডারদের জন্যই এটা বেশি সুযোগ, সেখানে আমি অ্যাপ্লাই করি এবং আমি প্রাইম মিনিস্টার ফেলো এবং স্কলারশিপ নিয়ে তারপর আমি এখানে আসলাম, এখন পড়ছি এখানে। অনেক কিন্তু সুন্দর আমি জার্নি একটু ছিল একটু অ্যাড করতে চাই, দিস ইজ নট দ্য ক্লাসিক্যাল ওয়ে, এটা একটা নর্মাল ওয়ে না। নর্মাল ওয়েটা আমি শেয়ার করবো যে কিভাবে আসলে এখানে পিএইচডির জন্য অ্যাপ্লাই করলে কিভাবে আসা যায়। আমারটা একটু কি ছিল, কমিউনিকেশন বেসড ছিল,
মানে একটু কেউ না কেউ আমাকে রেফার করেছে, ঠিক আছে? এটা সবসময় এইভাবে যে খাটবে এরকম না, কিন্তু কিন্তু সুযোগ আছে, হ্যাঁ আমি স্যার, সেটা শেয়ার করতে চাই। এক এক জনের ক্ষেত্রে এক এক রকম হয়। তো আমি এখন স্যার জাকিউল স্যারের কাছে জিজ্ঞেস করতে চাচ্ছি, সেটি হচ্ছে স্যার আপনি যে ইউকে তে চলে আসছেন স্যার, সেখানে স্যার আপনার যাত্রাটা স্যার কেমন ছিল? আসলে আপনি কিভাবে স্যার চলে আসছেন স্যার এখানের মধ্যে? এই যাত্রা সম্পর্কে স্যার আমাদেরকে একটু ধারণা দিবেন। থ্যাংক ইউ মাহাদি। আমার বেসিক্যালি ইউকে জার্নিটা হচ্ছে ইউকেতে অ্যাপ্লিকেশন করার মোটিভেশনটা আমি পাই আসলে গত বছরে 2019-এ। গত বছর আই রিসিভ আ স্কলারশিপ ফ্রম ইম্পেরিয়াল কলেজ লন্ডন। একটা সামার কোর্স আছে ওদের 2 বছর 2 উইকসের ইনফেকশাস ডিজিজের উপরে, যেখানে ওরা একটা স্কলারশিপ দিয়ে থাকে ইউজুয়ালি ফর ডেভেলপিং কান্ট্রি সায়েন্টিস্ট, ইয়াং সায়েন্টিস্টদের জন্য। আই রিসিভ দ্য স্কলারশিপ। তো আমি হচ্ছে গত বছর 14 দিনের মধ্যে একটা উইকেন্ড ছিল আর কি, শনিবার এবং রবিবার ছুটি ছিল। তো আমি শনিবারে আই ভিজিটেড কেমব্রিজ ইউনিভার্সিটি এবং রবিবারে আই ভিজিটেড অক্সফোর্ড ইউনিভার্সিটি। তো অক্সফোর্ডে যখন আসি গত বছরে ঠিক সামারে সেপ্টেম্বরে আর কি, তখন আমি এখানে আসার পর বেশ কয়েকজনের সাথে আমার দেখা হয় আর কি। এবং দেখা হওয়ার পরে কথা বলার পরে আমার তখন প্রথম মনে হয় যে আসলে ইউনিভার্সিটি গুলোতে আমরাও আসতে পারি। আই মিন তখন এটা 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 প্রথম আমার কাছে রিয়েলাইজেশন, ইউ ক্যান অলসো ইউনো কাম টু দিস বিগ ইউনিভার্সিটি। একটা সময় আগে যখন ইউনিভার্সিটি ওয়েবসাইট গুলো দেখতাম তখন মনে হতো যে দিস ইজ লাইক এ ড্রিম, রাইট? ইউ নেভার এবল টু গো দেয়ার, সামথিং লাইক Yes, দ্যাট। দিস sir. ইজ আনটাচেবল, লাইক দিস দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? ইটস নট দেন ইজি টু গো। লাইক আমার কোর্সে অ্যাকসেপ্টেন্স রেট হচ্ছে less than 5%, which is not easy thing, to get into. তো তারপরে যাওয়ার পরে ফিরে যাওয়ার পরে বেসিক্যালি আমি অক্টোবরের শেষের দিকে, আসলে প্রথম দিকে এতটা ছিলাম না, তারপর অক্টোবরে আই রিয়েলাইজ লেটস ট্রাই অ্যাট লিস্ট ফর ওয়ান্স, একবারের জন্য আমি ট্রাই করতে পারি কিনা। এন্ড দেন আই অ্যাপ্লাইড and I applied for scholarship as well. And alhamdulillah, it worked very well. I got admission and I received 3 different scholarship, actually the Chevening or the Commonwealth scholarship, and also a scholarship from Oxford University, the graduate scholarship. And then I just moved last year. So it was a very simple journey, but এটা সবসময় আসলে I would suggest the first step যেটা আমার জন্য ছিল আর কি, আমার জন্য সাকসেসটা ছিল to put together an application, nothing else. So I feel that courage and I actually applied, and that bring me here. ধন্যবাদ স্যার, খুব সুন্দর বলেছেন স্যার। আনটাচেবল একটা কথা বলেছেন, এই সম্পর্কে একটা প্রশ্ন স্যার মনের মধ্যে চলে আসে। অনেক স্টুডেন্ট স্যার, অনেক ডক্টর স্যার এই জিনিসটি মনে করেন যে খুব বেশি ব্রিলিয়ান্ট না হলে আসলে বাইরের দেশে ক্যারিয়ার করার মতো আসলে কোন ধরনের উপায় থাকে না। সেক্ষেত্রে স্যার একটা প্রশ্ন হচ্ছে, এই যে স্যার ইউকে তে আসছেন আপনারা স্যার, এখানে কি স্যার আসতে খুব বেশি ব্রিলিয়ান্ট হওয়ার জরুরি কিনা স্যার, বা খুব বেশি জানতে হবে, বা অ্যাজ এ অ্যাভারেজ স্টুডেন্ট অনেকেই স্যার স্বপ্ন দেখেন কিন্তু ওই স্বপ্নটা আর আনটাচেবলই থেকে যায় জাস্ট বিকজ অফ দ্যাট, যে আমি হয়তো এত ব্রিলিয়ান্ট না, আমি সেখানে পারবো না, আমাকে কেউ অ্যাকসেপ্ট করবে না। স্যার এই জিনিসটা আপনি কিভাবে দেখেন জাকিউল স্যার? থ্যাংক ইউ মাহাদি। খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং আমার মনে হয় যে আমি এবং কচি ভাই দুজনেই আমি বলবো যে আমরা কিন্তু অ্যাভারেজ স্টুডেন্ট। সো আমার কাছে, আমি সলিমুল্লাহ মেডিকেল কলেজে পড়েছি এবং আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল আমি ফার্স্ট টার্মে প্লেস করেছিলাম, ফার্স্ট টার্মে, নট ইন ফার্স্ট প্রফেশনাল এক্সাম, রাইট? এবং আমি 3টা প্রফেশনাল এক্সামে আমার জাস্ট অ্যাভারেজ নাম্বার ছিল, আমার মতো অনেকেই নাম্বার পেয়েছে, লাইক আই গট অ্যারাউন্ড 74% নাম্বার। কিন্তু এটা অনেকেরই আছে এবং অনেক মেডিকেল গ্রাজুয়েটদেরই আছে। ইভেন আলী ভাই ক্যান অলসো অ্যাড যে তোমার যারা অ্যাভারেজ, আসলে আমাদের মতো যারা অ্যাভারেজ, অনেকেই আসলে অক্সফোর্ডে পড়তে আসছে। ইভেন আমি একটা এক্সাম্পল দিই, আমাদের সাথে একটা মেয়ে আছে নেপালের, যে সিম্পলি একটা মেডিকেল কলেজে পড়ছে এবং একজন মেডিকেল অফিসার হিসেবে কাজ করে একটা হসপিটালে আর কি। এবং এরকম হাজার হাজার ছেলে মেয়ে আমাদের আছে আর কি। তো আমাদের মেইন ব্যারিয়ারটা হচ্ছে এই মাইন্ডসেট যে আমি পারবো কি পারবো না, আমি আসলে অ্যাপ্লাই করবো কি করবো না। আমার মধ্যেও এটা কাজ করেছে। আই অলওয়েজ ওয়ান্টেড টু স্টাডি বিগ ইউনিভার্সিটিজ লাইক অক্সফোর্ড, হার্ভার্ড এটসেট্রা, বাট আই নেভার, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একটা অ্যাপ্লিকেশন করেছি। তো এই ব্যারিয়ারটা কাটানো খুবই জরুরি, এবং আমার কাছে এখানে আসার পর যেটা মনে হচ্ছে এটা খুবই অ্যাচিভেবল, এবং আমাদের হাজার হাজার ছেলে মেয়ে আছে
যারা স্টুডেন্ট আছে যারা আসলে একটু যদি মানে অ্যাপ্লিকেশনটা যদি সিরিয়াসলি করে দে ক্যান মেক ইট। কারণ আমি তোমাকে কয়েকটা এক্সাম্পল দিই। এক নাম্বার হচ্ছে উই থিঙ্ক অ্যাবাউট গ্রেড। আসলে অক্সফোর্ডে একটা মিনিমাম গ্রেড লাগে, বাট ইউ ডোন্ট নিড টু প্লেস ইন প্রফেশনাল এক্সামস অর ইউ নট নিড টু গেট লাইক দ্য হাইয়েস্ট নাম্বার, রাইট? তারা মিনিমাম একটা Yes. স্কোর চায় যেটা তোমাকে এলিজিবল করবে, বাট তারা মোর দেখতে চায় একটা ছেলে বা একটা মেয়ের মধ্যে তাদের অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া ফর মাস্টার্স লেভেল। আমি বলতেছি যে তারা দেখতে চাই যে তোমার মধ্যে আসলে তুমি তুমি আসলে whether you are able to think differently, whether you are able to make a, whether you are capable of to lead and change things, right? তো অক্সফোর্ড বেসিক্যালি Yeah. দেখে তোমার ওই ক্যাপাসিটিটা আছে কিনা। তুমি আসলে তুমি এই জন্য ওদের যে এসওপি গুলো আছে ওদের লাইক তোমাকে ওরা ইন্টারভিউতে অ্যাসেস করার চেষ্টা করে যে তোমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি রাদার দেন লাইক মানে ইওর গ্রেড, রাইট? গ্রেডটা এখানে কখনোই মানে মেজর ইম্পর্টেন্স থাকে না আর কি। ইটস লাইক আ বেস লাইন। এন্ড দেন অন্য যে ক্রাইটেরিয়া গুলো তারা দুটা বেসিক স্কিল অ্যাসেস করতে চাই। নাম্বার ওয়ান হচ্ছে যে তোমার যে এক্সপিরিয়েন্স আছে, রাইট? এবং তোমার মানে তুমি আসলে তোমার যে এক্সপিরিয়েন্স আছে সেটা তোমার কোর্সের সাথে কতটা রিলেভেন্ট এবং তোমার ফিউচার অ্যাসপাইরেশনটা আসলে কি, ওয়েদার তুমি এই শিক্ষাটাকে whether you will able to translate to do some good for the community or not. সেকেন্ডলি ওরা আসলে দেখতে চাই যে ডাইভার্স এনভায়রনমেন্টে তুমি কাজ করতে পারো কিনা, পিপল ফ্রম ডাইভার্স ব্যাকগ্রাউন্ড, রাইট? একটা টিমে কাজ করার এবিলিটি আছে কিনা, বিকজ রিসার্চ মানে হচ্ছে একটা টিম ওয়ার্ক। ফর মাই কোর্স পার্টিকুলারলি লুক উই হ্যাভ লাইক আমরা 24 জনের একটা কোহর্ট কামিং ফ্রম 21 ডিফারেন্ট কান্ট্রিজ, রাইট? 21টা ডিফারেন্ট কান্ট্রি থেকে আসছে। সো ইউ নিড টু বি লাইক বি এবল টু ওয়ার্ক পিপল উইথ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস এন্ড ডিফারেন্ট কালচার্স। তো এই ডাইভার্সিটিকে তুমি আসলে হাউ ইউ উইল তুমি কিভাবে নিতে চাও, কিভাবে নিতে পারবা, এনভায়রনমেন্টে কিভাবে নিজেকে ইয়ে করতে পারবা। সো দ্যাটস হোয়াট দে থিঙ্ক। সো এই জন্য আমি বলবো যে আসলে দ্য ফার্স্ট থিং ইউ নিড টু বি সিরিয়াস ইজ দ্যাট দিস ইজ অ্যাচিভেবল, এবং আমাদের মতো অ্যাভারেজ যারা তারা এটা অ্যাচিভ করেছে। এবং মানে দ্য ফার্স্ট ব্যারিয়ার যেটা আমি বলবো যে ক্রস দ্য ফার্স্ট ব্যারিয়ার, what is apply, right? Nothing else. You don't need to be তোমার অন্য কিছু নিয়ে অরিড হওয়ার দরকার নাই, জাস্ট অ্যাপ্লাই, দ্যাটস ইট। ধন্যবাদ স্যার, খুব সুন্দর বলেছেন। দর্শক, আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা মনে করিয়ে দিতে চাই, আপনারা কিন্তু চাইলেও আমাদের সাথে যোগদান করতে পারেন আজকের প্রোগ্রামে আমাদের সাথে। আপনাদের প্রত্যেকটা প্রশ্ন আমাদের রিসোর্স পার্সনদের করতে পারেন, এবং যা করতে হবে আপনারা কিন্তু আপনাদের প্রশ্ন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমি আপনাদের হয়ে স্যারদের কোয়েশ্চেন করবো ইনশাল্লাহ। কোচি স্যার, আপনার কাছে একটা প্রশ্ন চলে আসে। আপনি স্কলারশিপের কথা বলেছেন স্যার, স্কলারশিপে যাওয়ার আগে স্যার একটা প্রশ্ন করতে চাই। অনেকেই বলে স্যার যে আমি থার্ড ইয়ার থেকে আসলে পড়ালেখা করলে বা ফোর্থ ইয়ার থেকে পড়ালেখা করলে আসলে ওইটা হচ্ছে গিয়ে বেস্ট, যে আমি বাইরের দেশে গিয়ে ক্যারিয়ার করতে পারবো বা রিসার্চ নিয়ে কাজ করতে পারবো। স্যার, আপনার অভিজ্ঞতা অনুসারে কখন থেকে আসলে পড়াশোনা স্টার্ট করা উচিত বাইরের দেশে যদি এরকম রিসার্চ পারপাস বা অন্য কোনো পারপাসে যেতে হয়? স্যার, আপনি কি বলবেন স্যার? আচ্ছা, স্টুডেন্ট তো সবসময় পড়াশোনা করবে, কিন্তু তুমি যে স্পেসিফিক প্রশ্নটা করেছো যে কখন থেকে আসলে প্রস্তুতি নেওয়া উচিত, যখন থেকে তুমি ডিটারমাইন্ড হবা, যখন থেকে তুমি ডিটারমাইন্ড হবা যে হ্যাঁ তুমি এটা করতে চাচ্ছ, তখন থেকেই তোমার আসলে প্রস্তুতি তুমি নিতে পারো। যেমন আমি যদি এটা থার্ড ইয়ারে, ঠিকই বলেছো তুমি, আমি যদি এটা থার্ড ইয়ারে ডিটারমাইন্ড হতে পারতাম যে না আমি এটাই করব, তখন বড় ভাইরা কি বলতেছে, সোসাইটি কি বলবে, বাবা মা কি চাচ্ছে, এগুলিকে গুরুত্ব না দিয়ে আমি কি চাই সেটা যদি তখন ডিটারমাইন করতে পারতাম, তাহলে তখন থেকে কিন্তু আমি অনেক কাজ করতে পারতাম যেটা আমাকে অনেক এগিয়ে নিতে পারতো অনেক আগেই। আমার এত টাইম, এত দূর, এত বড় জার্নিটা এত লেন্দি হতো না। যেমন আমি তোমাকে একটা এক্সাম্পল দিই, আমি যদি থার্ড ইয়ারে ডিটারমাইন করতাম, বা আমি যখন, কারণ এখানে অনেকে যারা দেখছে তারা হচ্ছে স্টুডেন্ট, আমি আই অ্যাজিউম, রাইট? তারা মেডিকেল স্টুডেন্ট বা যারা মাত্র ইয়াং যারা পাশ করেছে এরকম। তো আমি শেয়ার করতে চাই এরকম হ্যাঁ স্যার। যে মানে মেডিকেলে তুমি যখন পড়ছো, স্টুডেন্ট লাইফে কিন্তু তুমি রিসার্চের সাথে নিজেকে মানে পার্টিসিপেট করতে পারো। কারণ তোমাদের যে টিচাররা আছেন যারা বিভিন্ন মেডিকেল কলেজে আছেন, তারা কিন্তু কেউ কেউ রিসার্চ করেন, তোমরা কিন্তু তাদেরকে চিনো যে কারা কাজ করছেন। এখন তুমি কোন লাইনে কাজ করতে চাও, তুমি যদি দেখা যায় যে না তুমি ল্যাব বেসড কাজ করতে চাও, ওয়েট ল্যাব বেসড, তুমি মলিকুলার কাজ করতে চাচ্ছ, তাহলে ওরকম টিচারকে খুঁজে বের করো যে কাজ করে, তাকে গিয়ে অফার করতে পারো যে স্যার আমি আপনাকে হেল্প করতে চাই বা কাজ করতে চাই। ঠিক আছে? তো তাহলে তুমি তখন থেকেই কিন্তু এক্সপেরিয়েন্সটা নিতে পারো। এবং জাকিউলের সাথে আমি একমত যে এই বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করার পরে ওরা এই যে স্টুডেন্টের একাডেমিক রেজাল্টটাকে কিন্তু খুব বেশি গুরুত্ব দেয় না। এখানে আমি একটা কথা বলতে চাই যে অ্যাভারেজ স্টুডেন্ট হতে হবে এমন জরুরি না। তুমি যদি এক্সিলেন্ট একাডেমিক ব্যাকগ্রাউন্ডে থাকে,
তাও তোমার হবে, কিন্তু ওটা তোমাকে কোনো প্লাস পয়েন্ট দিবে না, কোনো এক্সট্রা বেনিফিট দিবে না। তুমি খুব ভালো ফার্স্ট হয়েছো তুমি তোমার ব্যাচে, এটা তোমাকে কোনো বেনিফিট দিবে না। বরং তোমাকে বেনিফিট দিবে তুমি যে কাজ বা যে অ্যাপ্রোচটা নিয়ে আসছো, তোমার পিছনে তুমি এটার জন্য কতটুকু কাজ করছো, কতটুকু এফোর্ট দিছো তুমি। সেই এফোর্টটা তারা দেখে এবং তুমি ভবিষ্যতে কি করতে চাও, এটা যদি তাদের কাছে স্ট্রাইকিং মনে হয়, তখন তোমার একাডেমিক রেজাল্ট ইজ নট সো ইম্পর্টেন্ট। বরং আমি এরকম অনেক দেখেছি যে আমি তো এখন আমার সুপারভাইজার মাঝে মধ্যে সিভি ফরওয়ার্ড করে আমার কাছে যে তুমি একটু দেখো, এই স্টুডেন্টকে দেখো যে সে অ্যাপ্লাই করছে ডিফিলের জন্য, সে পিএইচডির জন্য অ্যাপ্লাই করছে। তো আমি বলি যে ভালো, পরে দেখি সে রিজেক্ট করে দিচ্ছে, সে তার ইন্টারভিউ নিচ্ছে না। ঠিক আছে, এর কারণ হচ্ছে যে সে দেখে তার কাছে মনে হচ্ছে, এবং এর মধ্যে অনেক আছে যার রেজাল্ট খুবই ভালো, রেজাল্ট দেখে ভয় লাগে এরকম রেজাল্ট, মানে আমি নার্ভাস হয়ে যাই যে এত হাইলি কোয়ালিফাইড স্টুডেন্ট, হ্যাঁ সে অ্যাপ্লাই করতেছে, তাহলে তো এই যদি এই ল্যাবে আসে তখন তো আমি আমি আমার তো কোনো স্থানই থাকবে না। কিন্তু আমি দেখলাম যে এখানে এটাকে রিগার্ডই করে না তারা, বরং তারা দেখে যে তুমি যে অ্যাপ্রোচটা নিচ্ছ, সেই অ্যাপ্রোচটার পিছনে তোমার পিছনের এফোর্টটা কি আছে। তো এখন তুমি যদি স্টুডেন্ট লাইফে সেই এফোর্টটা দেখাতে পারো, যেরকম আমি ফজল রাব্বি চৌধুরী স্যারের কথা বলতে চাচ্ছি, উনি কিন্তু থার্ড ইয়ারেই উনি পাফার যে ফিশ যেটা, ঠিক আছে, পটকা মাছ, এটার উপরে একটা রিসার্চ উনি করেছিলেন, এবং সেটা কিন্তু মানে নিউ ইংল্যান্ড জার্নালে ওটা পাবলিশ হয়েছিল। ঠিক আছে, এবং ওনার কিন্তু স্টুডেন্ট লাইফ থেকেই রিসার্চে যে ওনার আগ্রহ আছে, ওনার বেশ কিছু পাবলিকেশন আছে। এবং আমি একটু বলি, অক্সফোর্ডের অ্যাপ্লিকেশন নিয়ে আমরা যখন কথায় যাব তখন এগুলো আরো আসবে, কিন্তু আমি বলতে চাই যে you don't need the publication, but this something reflects that you have some interest in research. সেই জন্য তোমার পিছনের এই ট্র্যাক রেকর্ডটা, এটা কিন্তু পড়াশোনা না, এটা কিন্তু কাজ। আমি বলবো দিস ইজ সামথিং, যে তুমি কাজ করতেছো, তুমি পার্টিসিপেট করতেছো, তোমার যে ইচ্ছা আছে সেটা তুমি যে কোনো সময় থেকেই তুমি শুরু করতে পারো। ঠিক আছে, সুতরাং এটা কোনো টাইম নেই, তোমাকে ঠিক করতে হবে যে তুমি সেটা চাও কিনা। যেদিন থেকে চাও সেদিন থেকেই তুমি করবা, যে এমন না যে না আমার এটা থার্ড ইয়ার থেকে শুরু করতে হবে, ফোর্থ ইয়ার থেকে শুরু করতে হবে। ইটস নট লাইক দ্যাট, তুমি যে কোনো সময় কাজের সাথে যুক্ত হতে পারো। ঠিক আছে, এবং তখন থেকেই তুমি কাজ করে তোমার কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে তুমি যদি দাঁড়ো, আরেকজন ফ্রেশ যার কোনো পিছনের ব্যাকগ্রাউন্ড এগুলি নাই কাজ করার, তাহলে তোমাকে প্রেফার করবে বেশি। ঠিক আছে, এটাই, আর কিছু এখানে বলতে পারি কিনা জাকির? না, আমি টোটালি এগ্রি করি আর কি। আসলে ওরা এইটাই দেখতে চায় যে একটা স্টুডেন্ট আসলে ওয়েদার সে ভিশনারি কিনা, এবং তুমি যদি ক্লিয়ার করতে পারো তোমার দ্য ওয়ার্ক দ্যাট ইউ ডিড বিফোর এবং তোমার স্টাডি এবং তোমার ফিউচার প্ল্যান, এটা যদি অ্যালাইন হয় এবং ইউ ক্যান মেক ইউর সেলফ ক্লিয়ার যে হোয়াট ইউ রিয়েলি উড লাইক টু বি ইন ফিউচার। তো ওইটা আসলে ওইটাই, এই ক্লিয়ার ভিশনটাই আমার আমার মনে হয় যে ওয়ান অফ দ্য মেজর ক্রাইটেরিয়া ফর বোথ ফর ইউনিভার্সিটি অ্যাডমিশন এন্ড ফর স্কলারশিপ অ্যাজ ওয়েল। হ্যাঁ স্যার, ধন্যবাদ কোচি স্যার, খুব সুন্দর বলেছেন স্যার। আমরা সবাই জানি স্যার আপনি হচ্ছেন স্যার পিএইচডি ক্যান্ডিডেট অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। স্যার আপনাকে এখন স্যার যে প্রশ্নটা করতে চাচ্ছি, পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে স্যার অ্যাপ্লিকেশন প্রসেসটা স্যার কি হবে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, কিভাবে স্যার করা যায় ইন জেনারেল স্যার একটু ধারণা দিবেন আমাদেরকে স্যার। আচ্ছা, যেহেতু এই গ্রুপে কথা হচ্ছে, এই গ্রুপটা তো এখানে সবাই হচ্ছে মেডিকেল গ্রাজুয়েট বা মেডিকেল ব্যাকগ্রাউন্ডের, তাই না? তাহলে আমাদের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ডিভিশন আছে, সোশ্যাল সায়েন্স ডিভিশন, হিউম্যানিটিস ডিভিশন। ঠিক আছে, আমাদের জন্য রিলেভেন্ট ডিভিশনটা হচ্ছে মেডিকেল সায়েন্স ডিভিশন। তো মেডিকেল সায়েন্স ডিভিশনের আন্ডারে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে, অ্যানাটমি, ফিজিওলজি, প্যাথোলজি, ক্লিনিক্যাল সাবজেক্টে নিউরো সায়েন্স, সাইকেট্রি, সাইকোলজি, অনেক। এবং আমি বলবো যে এটা আমি বলার চাইতে কেউ যদি গুগলে জাস্ট, মানে কারো যদি ইচ্ছা থাকে, তাহলে সে জাস্ট গুগলে অক্সফোর্ড ইউনিভার্সিটিকে সার্চ দিলে ওয়েবসাইটটা পেয়ে যাবে, এবং সেখানে ডিপার্টমেন্টগুলো কিন্তু সে দেখতে পাবে যে কোন কোন ডিপার্টমেন্ট বা এটা। তবে কমন যেটা হচ্ছে যে আমাদের অ্যাপ্লিকেশন করতে হলে যেটা ওখানে নিয়ম, যে ওখানে হাউ টু অ্যাপ্লাই খুব ডিটেইল দেওয়া আছে ওয়েবসাইটের ভিতরে, যে কিভাবে অ্যাপ্লাই করতে হবে, এন্ট্রি রিকোয়ারমেন্ট কি। এখন ঠিক করতে হবে যে আমি কোন ডিপার্টমেন্টে আসলে অ্যাপ্লাই করতে চাচ্ছি, আমার আসলে কোন ডিপার্টমেন্টে আগ্রহ। তো সেই ডিপার্টমেন্টের এন্ট্রি রিকোয়ারমেন্টটা চেক করতে হবে যে কি, কারণ ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট এন্ট্রি রিকোয়ারমেন্টে আবার পার্থক্য আছে, বিশেষ করে ইংলিশ প্রফিসিয়েন্সিতে। যে কোনো কোনো ডিপার্টমেন্টে একদম অ্যাডভান্স লেভেল ইংলিশ প্রফিসিয়েন্সি চায়, তাদের আইএলটিএস স্কোর অনেক বেশি লাগে। আবার কোনো কোনো ডিপার্টমেন্টে একটা মিডিয়াম লেভেলের মানে স্ট্যান্ডার্ড লেভেলের আইএলটিএস রিকোয়ারমেন্ট লাগে। ঠিক আছে, তো রিকোয়ারমেন্ট এখানে পার্থক্য আছে। তবে আমি গ্রসলি বলতে পারি যে ডিফিলের জন্য তারা যেটা লিখে, ওখানে লেখে যে একটা ফার্স্ট ক্লাস থাকতে হবে আন্ডার গ্রেডে বায়োলজিক্যাল সায়েন্স রিলেটেড। তাহলে নট নেসেসারিলি ইউ হ্যাভ টু বি এ ডক্টর, তোমার ডক্টর হতে হবে এমন জরুরি না, কিন্তু বায়োলজিক্যাল মানে বায়োলজি ব্যাকগ্রাউন্ড থাকতে হবে তার পিছনে আন্ডার গ্রেড লেভেলে।
এবং সেটা তার ফার্স্ট ক্লাস প্রেফারেবলি, তবে হায়ার সেকেন্ড ক্লাস হলেও হবে। এটা কিন্তু ইউকের স্ট্যান্ডার্ড। তো এখন ইউকের স্ট্যান্ডার্ড আমরা কিন্তু জানি না যে আমি এখানে যে রেজাল্টটা করতেছি সেটা কি ফার্স্ট ক্লাস নাকি সেটা হায়ার সেকেন্ড ক্লাস। তো এটা অনেক সময় একটা কোশ্চেন দাঁড়ায় অনেক সময়। তো এটার জন্য কেউ তার যে ট্রান্সক্রিপ্টটা, তার কিন্তু একটা ট্রান্সক্রিপ্ট অ্যাপ্লিকেশন করতে হলে যেটা লাগবে যে আমার কিন্তু একটা ট্রান্সক্রিপ্ট ইউনিভার্সিটি থেকে, আমার যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি বাংলাদেশে, সেখান থেকে ট্রান্সক্রিপ্টটা নিয়ে সেটা তাদের কাছে পাঠাতে হবে যে আমার এই হচ্ছে রেজাল্ট, আমি কি অ্যাপ্লাই করার জন্য এলিজিবল কিনা। তবে আমার যেটা ধারণা, কারো যদি 70% উপরে মার্কস থাকে অন অ্যান অ্যাভারেজ, 70% উপরে যদি মার্কস থাকে সবগুলো মিলিয়ে, তাহলে এটা মানে ওই এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে এটা পার হয়ে যায়। এটা ঠিক আছে, কমেও হতে পারে যদি তার আবার একটা মাস্টার্স থাকে, তখন মাস্টার্স ধন্যবাদ স্যার, খুব সুন্দর বলেছেন। আশা করি জি বলো মাহাদি। মাহাদি স্যার আপনার কথা স্যার কেটে কেটে আসছে স্যার। স্যার কিছু অ্যাড করবেন স্যার? কথা কিছু কেটে কেটে আসছে স্যার। আচ্ছা, কথা কেটে কেটে যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ এখন কি স্যার, শুনতে পাচ্ছ? এখন স্যার ক্লিয়ার। আচ্ছা, আমার মনে ঠিক হয় আছে। একটু স্লোলি বললে স্যার সবকিছু মনে হয় শোনা যাবে। ওকে ওকে ওকে, সরি, আমি আসলে এই ইনকনভিনিয়েন্সের জন্য। আচ্ছা, নো যেটা নো স্যার, বলছিলাম, ঠিক আছে। হ্যাঁ, তো তাহলে কারো যদি অন অ্যান অ্যাভারেজ 70% মার্কস থাকে, তাহলে ইউকে ক্রাইটেরিয়াতে তার আন্ডার গ্রেডের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা কিন্তু ফিল আপ হয়ে যায়। তো এখন এরপর ওখানে লিখছে যে মাস্টার্স ইজ নট এ রিকোয়ারমেন্ট। তার মানে এখানে পিএইচডি করতে হলে মাস্টার্স কোনো রিকোয়ারমেন্ট না। কিন্তু আবার ছোট্ট করে লিখে দিয়েছে, এটা কিন্তু মেডিকেল সায়েন্স ডিভিশনে বেশিরভাগ ডিপার্টমেন্টগুলোতে লিখে দিয়েছে যে যদি তার প্রিভিয়াস রিসার্চ এক্সপেরিয়েন্স থাকে, ইট কুড বি অ্যান অ্যাডভান্টেজ, কিন্তু বলে নেই ইট ইজ মাস্ট। কিন্তু আলটিমেটলি দেখা যায় যখন ইন্টারভিউ হয় বা হয়, তখন কিন্তু এইগুলি তারা তখন দেখে তাদেরকেই প্রেফার করে। ঠিক আছে, তার মানে আলটিমেটলি প্রিভিয়াস রিসার্চ এক্সপিরিয়েন্স লাগবে, বাট ইউ ডোন্ট নিড এ মাস্টার্স। ঠিক আছে, তো আচ্ছা, কিন্তু আমি এখানে যে কয়জনকে দেখেছি, যতজনের সাথে আমার পরিচয় হয়েছে এখন পর্যন্ত, যাদেরকে চিনি সবারই কিন্তু মাস্টার্স ডিগ্রি আছে আর কি। আন্ডার গ্রাজুয়েশনের পরে একটা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আছে। আমি কাউকে সরাসরি আন্ডার গ্রাড থেকে পিএইচডি করতে আসতে দেখি নেই। এটা হয়তো আমি সবাইকে চিনি না এই জন্য এরকম হচ্ছে, কিন্তু আমি যে কয়জনকে চিনি সবারই একটা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আছে এখানে। তো এটা গেল, লাগতেছে এটা। তারপর 3 নাম্বার যেটা বলছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্রাইটেরিয়া যেটা, তো স্ট্যান্ডার্ড লেভেল চায় বেশিরভাগ ডিপার্টমেন্টেই। স্ট্যান্ডার্ড লেভেলটা হচ্ছে আইএলটিএস এ স্কোর হচ্ছে 7। ঠিক আছে, কিন্তু কোন ইন্ডিভিজুয়াল ইয়েতে 6.5 এর নিচে থাকতে পারবে না। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। তবে কোন কোন ডিপার্টমেন্টে অ্যাডভান্স চায়, অ্যাডভান্স হচ্ছে 7.5। 7.5। তো আমার ডিপার্টমেন্টে স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট ছিল। তাহলে আমি আইএলটিএস এর জন্য বললাম, তারপর আন্ডার গ্রেডের এই মার্কসটা তাদের থাকতে হবে, আর প্রিভিয়াস রিসার্চ এটা হচ্ছে অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে। তারপরে তাদের অ্যাপ্লিকেশনের ওয়েবসাইটে গিয়ে এখানে 75 পাউন্ড লাগে এই অ্যাপ্লিকেশন সাবমিট করতে। সেখানে তুমি তোমার ডিটেল দিয়ে তোমার এই অ্যাটাচমেন্টে তুমি এই ইয়েগুলো দিবা, তোমার কি বলে যে ট্রান্সক্রিপ্ট, তারপর হচ্ছে তুমি কি রিসার্চ প্রপোজাল দিচ্ছ বা এটা। এখানে আবার একটু বলতে চাই, কোন কোন ডিপার্টমেন্টে তাদের অ্যাডভার্টাইজ প্রজেক্ট থাকে, অ্যাডভার্টাইজ প্রজেক্ট, যে তারা এই প্রজেক্টে পিএইচডি স্টুডেন্ট খুঁজতেছে। ঠিক আছে, এবং এগুলি বিভিন্ন ডিপার্টমেন্টে থাকে। যেমন আমার নাফিল ডিপার্টমেন্টে এখনো কিছু অ্যাডভার্টাইজ প্রজেক্ট আছে। তো তুমি যদি তখন অ্যাপ্লিকেশন করো, তখন ওই অ্যাডভার্টাইজ প্রজেক্টের কোড নাম্বারটা দিয়ে দিলে হবে, তখন তোমাকে আর কোনো রিসার্চ প্রপোজাল দিতে হবে না, বা তোমার কোনো আর কিছু লাগবে না, যে তুমি বলে দিচ্ছ যে আমি এটাতে করতে চাই। তখন তুমি তোমার সিভি দিলা, তোমার ব্যাকগ্রাউন্ড দিলা, এগুলি সবকিছু ওখানে তুমি আপলোড করে দিলা বা এরকমই করলা। কিন্তু আরেকটা ওয়ে হচ্ছে যে কোনো অ্যাডভার্টাইজ না, তুমি একটা রিসার্চ প্রপোজাল নিয়ে হাজির হচ্ছ, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। তুমি যখন একটা রিসার্চ প্রপোজাল নিয়ে হাজির হবা, তখন কিন্তু ওদের কাছে তুমি সাবমিট করলেই বেশিরভাগ ক্ষেত্রে এটার রেসপন্ড পাওয়া যায় না। তারা কিন্তু কিছুদিন পরে বলে দেয় যে আমরা তোমার এটা, আমরা সরি, আমরা এটা করতে পারছি না। তো যদি তুমি অ্যাডভার্টাইজড কোনো প্রজেক্ট হোক বা তুমি নিজে থেকে কোনো একটা রিসার্চ প্রপোজাল হোক, আমার সাজেশন হচ্ছে যে তুমি কয়েকজন সুপারভাইজারের সাথে আগে থেকে একটু যোগাযোগ করতে হবে। তারা যদি ইনফর্ম থাকে যে হ্যাঁ, এবং তারা যদি গ্রিন সিগন্যাল দেয় যে ইয়েস ইউ ক্যান প্রসিড, তখন তুমি যদি অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করার পর তাদেরকে যদি জানিয়ে দাও যে আমি অ্যাপ্লাই করছি, তখন তারা কিন্তু অ্যাপ্লিকেশনটা টেক কেয়ার করে। তখন কিন্তু তারা যোগাযোগ করে যে আমাদের একজন স্টুডেন্ট, আমরা তাকে মনে করি যে নেওয়া যায়। তখন তারাই তখন ইন্টারভিউ অ্যারেঞ্জ করে দেয়, তারপরে ওখানে এক্সটার্নালও থাকে, তখন তাদের মতামত অনুযায়ী ফাইনালি তারা ডিসিশন নেয়। তো তাহলে এখানে প্রফেসরদের সাথে যোগাযোগ করাটা, এটা অ্যাডভার্টাইজ প্রজেক্ট হোক বা নিজের রিসার্চ প্রপোজাল হোক, এইটা হচ্ছে সবচাইতে ভাইটাল। যেখানে আমি একটা বড় সুবিধা পেয়েছি যে আমাকে ডক্টর রাব্বি স্যার
তার সুপারভাইজারের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিয়েছিল। সে কারণে আমার ওই পরিশ্রমটা করতে হয়নি যে আমার বিভিন্ন সুপারভাইজারের কাছে লিখতে হয়নি, ঠিক আছে? কিন্তু লিখতে হলেও আমি দেখেছি আমার সাথে অনেক কলিগ আছেন, তারা লিখেছেন এবং রেসপন্স পেয়েছেন এবং তারাও কিন্তু এসছেন এখানে করছেন, তারা পিএইচডি করছেন। সুতরাং এটা খুব একটা টাফ না, খালি জানতে হয় যে প্রফেসরকে কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, কিভাবে লিখতে হয়, ঠিক আছে? আমার সুপারভাইজার মাঝে মধ্যে বিরক্ত হয়ে আমাকে কিছু ফরওয়ার্ড করে যে আমাকে অমুকজন অ্যাপ্রোচ করেছে, তুমি দেখো এইভাবে অ্যাপ্রোচ করেছে। দেখা যায় কি যে পড়লেই বোঝা যায় দিস ইজ সামথিং জেনেরিক মেসেজ, যে ওই স্টুডেন্ট হয়তো অক্সফোর্ড ইউনিভার্সিটির মেডিকেল সায়েন্স ডিপার্টমেন্টের সবগুলো ডিপার্টমেন্টের সব প্রফেসরকে মেল করছে, ঠিক আছে? 100-200 মেল করছে, সে কোনোদিনও কারো কাছ থেকেই কোনো রেসপন্স পাবে না। তাহলে আমি বলবো যে 100-200 বা 50 জনকে অ্যাপ্লাই করার চাইতে ইউ হ্যাভ টু স্টাডি। আমার ক্ষেত্রে আমার সুপারভাইজার খালি কিন্তু রেফারেন্স পেয়ে আমাকে নিয়েছে তা কিন্তু না। ব্যাপারটা হচ্ছে আমার রিসার্চ ব্যাকগ্রাউন্ডটা তার ব্যাকগ্রাউন্ডের সাথে মিলেছিল। আমি কিন্তু কাজই করতেছিলাম, এখনো যে কাজ করতেছি সেটা আমি এমডিতেও করেছি। আমি বিএসএমএম তে থাকতে যখন আমি পড়াশোনা করেছি আমার ওই রিলেটেড কাজই ছিল। সেটা নিয়ে আমি একটা প্রপোজাল করছি, তার সাথে তার কাজের ইন্টারেস্টের সাথে মিলেছে। সে কারণে সে আরো 10 জনের সাথে উপরে আমাকে প্রেফার করেছে। সে কিন্তু আরো অনেককে ইন্টারভিউ করেছে। কিন্তু আমাকে তখন নিয়েছে কারণ তার সাথে আমার এটা মিলেছে। সুতরাং তুমি কি করতে চাও এটা তোমাকে আগে কোশ্চেন করতে হবে, নিজের কাছে জানতে হবে যে আমি এই কাজ করতে চাই। তখন ওয়েবসাইটে সার্চ দিলে সেটা যে কোনো ইউনিভার্সিটি তুমি 4-5 জনকে তুমি পাবা যার সাথে তোমার ইন্টারেস্ট মোটামুটি পুরোটাই মিলে যায়। তখন কি করতে হবে, ওই সুপারভাইজারের বা ওই প্রফেসর যাকে তুমি লিখতে চাচ্ছ সে কি কি কাজ করছে তার কিছু রিসেন্ট অন্তত 5-10টা পাবলিকেশন একটু পড়তে হবে। পড়ে তাকে স্টাডি করতে হবে যে ইয়েস, যে তাকে তার তার ইন্টারেস্ট এই জায়গায় এবং এইভাবে আমি অ্যাপ্রোচ করলে তখন সে বুঝবে যে হ্যাঁ এটা হচ্ছে সিরিয়াস ক্যান্ডিডেট, ঠিক আছে? তো তখন কি ওই সে যে কাজ করতেছে প্রফেসর সেই রিলেটেড যে আমি আপনার এই কাজ দেখেছি, আমার কাছে এই কাজের এই জায়গাটা খুব ইন্টারেস্ট মনে হয়েছে এবং আমি চাই যে আপনার এই কাজের এই জায়গাটা এগিয়ে নিয়ে যেতে, বা আমার একটা নতুন আইডিয়া আছে এখানে, আপনি যেটা করছেন তার মধ্যে এটা কি করা যায় কিনা, এবং করতে চাইলে আমি এখানে আপনার আন্ডারে পিএইচডি করতে চাই। তাহলে এরকম প্রথম প্যারাগ্রাফে আপনার ছোট্ট করে নিজের পরিচয় যে আমি অমুক জায়গা থেকে, দ্বিতীয় হচ্ছে আপনার এই কাজ আমি দেখেছি, দ্বিতীয় প্যারাগ্রাফে ছোট 2-3 লাইনে আপনার এই কাজের মধ্যে এইটা আমার ইন্টারেস্টিং মনে হয়েছে এবং আমি ফার্দার এই কাজটা করতে চাই। তাহলে যদি 5 জনকে অ্যাপ্লাই করা হয় মানে মেসেজ দেওয়া হয় তাহলে কিন্তু 2 জন তখন বলবে যে আমি তোমার সাথে কথা বলতে চাই, লেটস হ্যাভ এ টক, ঠিক আছে, চলো একটা ইন্টারভিউ নিই। তখন কিন্তু এভাবে একটু চেষ্টা করলে 1 বছর 2 বছর কারো সাথে সাথে হয়ে যায়, কারো একটু সময় লাগে, রেসপন্স পেতে সময় লাগে, কিন্তু লেগে থাকলে তখন রেসপন্স পাওয়া যায়। তাহলে এইটাই হচ্ছে আমি মনে করি যে প্রসেস এখানে। আর অ্যাপ্লিকেশন খুবই স্ট্রেট ফরওয়ার্ড এবং আমি এখানে আসার পরে জাকিরের সাথে আমি খুবই একমত। আমাকে একজন এখানে বলছে যে অক্সফোর্ডে চান্স পাওয়া আর যারা চান্স পায়নি তাদের মধ্যে পার্থক্য হচ্ছে যারা চান্স পাইছে তারা অ্যাপ্লিকেশন করছিল, আর যারা চান্স পায় নাই তাদের 99.9% অ্যাপ্লিকেশন করেইনি। তার মানে তোমাকে হ্যাঁ অ্যাপ্লিকেশন করার মতো সাহস নিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে, কিন্তু এই সাহসটা জোগাড় করতে হলে তোমাকে পিছনে একটু পড়াশোনা করে প্রিপারেশন নিয়ে আসতে হবে। কিন্তু যদি তুমি দেখাতে পারো যে ইউ হ্যাভ দ্য রিয়েল ইন্টারেস্ট, ঠিক আছে, সেটা যদি বুঝাতে পারো তাহলে এখানে অনেক ডিপার্টমেন্ট আছে, অনেক প্রিন্সিপাল ইনভেস্টিগেটর আছে এবং অনেক ইন্টারেস্টিং প্রজেক্ট আছে, অনেকেই আসতে পারে। ধন্যবাদ স্যার, খুব সুন্দর বলেছেন। আমি জাকিউল স্যারের কাছে এখন যেতে চাই। জাকিউল স্যার বর্তমানে এমএসসি ক্যান্ডিডেট হিসেবে আছেন অক্সফোর্ড ইউনিভার্সিটি। স্যার আপনার কাছে প্রশ্নটা হচ্ছে আপনার স্যার অ্যাপ্লিকেশন প্রসেস সেম কিনা এবং অ্যাপ্লিকেশন প্রসেস সম্পর্কে যদি স্যার বলতেন, এমএসসি তে আপনি অক্সফোর্ডে কিভাবে আসলে ইন জেনারেল কিভাবে অ্যাপ্লিকেশন করা যায়। আচ্ছা, থ্যাংক ইউ। জাস্ট আমি খুব ব্রিফলি বলবো আর কি। প্রথমে হচ্ছে যে অ্যাপ্লিকেশন করার আগে ইউ নিড টু স্টার্ট আর্লি, যেটা আমরা অনেকেই ভুল করি আর কি। যদি সে তুমি অ্যাপ্লাই করতে যাচ্ছ 2021 সেশনে, হুইচ উইল স্টার্ট ফ্রম অক্টোবর। সো মোস্ট কোর্স ইন ইউকে আসলে অক্টোবর থেকে তাদের সেশন শুরু হয়, কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয় আগের বছর সেপ্টেম্বর থেকে। সো তোমাকে সেপ্টেম্বর থেকে প্ল্যান করতে হবে। এবং দুইটা পার্টে আমি বলবো, একটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন আর একটা হচ্ছে স্কলারশিপ অ্যাপ্লিকেশন, বিকজ দিস টু আর ডিফারেন্ট ফর ইউকে অ্যাপ্লিকেশন, পার্টিকুলারলি ফর মাস্টার্স লেভেল। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমাকে তোমার ব্যাকগ্রাউন্ডের সাথে, আলিম ভাই বলেছেন ক্লিয়ারলি, তোমার ব্যাকগ্রাউন্ডের সাথে যায় এরকম একটা কোর্স চয়েস করতে হবে। কারণ তুমি যদি বায়োকেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডের মানুষ, তুমি অ্যাপ্লাই করতে চাই নিউরোলজিতে, দে উইল ডাইরেক্টলি রিজেক্ট ইউর অ্যাপ্লিকেশন। তো আমি বলবো যে ফার্স্ট স্টেপ হচ্ছে তুমি কোর্সটা ফাইন্ড আউট করতে হবে। সেকেন্ড হচ্ছে ইউ রিসার্চ দ্য কোর্স।
প্রত্যেকটা ইউনিভার্সিটির কোর্সে আউটলাইন থাকে যে কোর্সে কি কি পড়ানো হবে এবং কোর্সটাতে তুমি যদি অ্যাপ্লাই করো কিভাবে তোমার অ্যাপ্লিকেশন অ্যাসেস করা হবে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অর্থাৎ কি কি রিকোয়ারমেন্ট আর কি কোর্সের। তো আই ডিড দ্য সেম থিং। তো আমি প্রথমে হচ্ছে যে আমি যেটা করেছিলাম আমার জন্য খুব সহজ ছিল, বিকজ আমি ইনফেকশাস ডিজিজ নিয়ে কাজ করি। সো আমি অ্যাকচুয়ালি ইনফেকশাস ডিজিজ এপিডেমিওলজি কোর্স ফাইন্ড আউট করার চেষ্টা করছি। অক্সফোর্ডে বেসিক্যালি দুটো কোর্স আছে এরকম, যেটা এখন আমি করতেছি নাফল ডিপার্টমেন্ট মেডিসিনে, একটা যেটা ইনফেকশাস ডিজিজ ফোকাস, আর একটা সিমিলার এমএসসি প্রোগ্রাম আছে যেটা হচ্ছে পপুলেশন সায়েন্স ডিপার্টমেন্টে, যেখানে হচ্ছে মেইনলি দ্যাটস ফোকাস অন হাই ইনকাম কান্ট্রি নন কমিউনিকেবল ডিজিজ এপিডেমিওলজি। তো আমি কোর্সটা আইডেন্টিফাই করছি এন্ড দেন তোমাকে প্রিপারেশন নিতে হবে স্কলারশিপ অ্যাপ্লিকেশনের। তো আমি কোর্সের কথা বলি প্রথমে। কোর্সের রিকোয়ারমেন্ট সিমিলার আলিভার মতো। সো যেটা লাগে সেটা হচ্ছে ইউ নিড আ সিভি, ইউ নিড এসওপি, ইউ নিড ইয়োর ট্রান্সক্রিপ্টস, ইউ নিড ইয়োর আইএলটিএস স্কোর এবং তোমার রিকমেন্ডেশন লেটার লাগবে। হ্যাঁ, দুইজন মিনিমাম রিকমেন্ডেশন লেটার, যেটা খুব ইম্পর্টেন্ট। এবং আমি বলবো যে আগে থেকেই তোমার এটা চয়েস করে ফেলতে হবে যে কাকে দিয়ে তুমি রিকমেন্ডেশন লেটার লিখতে চাও, তার সাথে কমিউনিকেট করতে হবে আগে থেকেই, সো দ্যাট টাইমলি। এবং রিকমেন্ডেশন লেটারটা সরাসরি যে রিকমেন্ড করবে তোমার প্রফেসর অথবা আমাদের স্যার যিনি হোক, সে সরাসরি তার কাছে লিঙ্কটা চলে যায়, তাকে অ্যাপ্লাই করতে হবে। তো অক্সফোর্ডের আলী ভাই বলছেন অ্যাপ্লিকেশন ফিজ আছে $80 ফর মাস্টার্স অ্যাপ্লিকেশন অ্যাজ ওয়েল, কিন্তু সেটা হচ্ছে ওয়েভ করা যায় অ্যাজ আ লো ইনকাম কান্ট্রি। ইফ ইউ অ্যাপ্লাই দে ক্যান ওয়েভ ইয়োর অ্যাপ্লিকেশন ফিজ। কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে যে অ্যাপ্লিকেশন ডেডলাইন হচ্ছে জানুয়ারি 8। তার মানে ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনটা তোমাকে অবশ্যই ডিসেম্বরের মধ্যে করে ফেলতে হবে। মাস্টার্স লেভেলে যে কোনো কোর্সে মাস্টার্সের অ্যাপ্লিকেশন করা যায়। কোর্স রিসার্চ করার সময় আমি একটা পরামর্শ দিব যে অক্সফোর্ডের ওয়েবসাইটে সুন্দর করে দেওয়া আছে যে তাদের কোর্সে কতজন স্টুডেন্ট তারা নেয় এবং কতজন প্রতি বছর অ্যাপ্লাই করে। যেমন ধরো আমি যে কোর্সে অ্যাপ্লাই করেছি সেই কোর্সের কোর্সই হাইলি কম্পিটিটিভ, লাইক লেস দ্যান 5% অ্যাকসেপ্টেন্স রেট। কিন্তু তুমি যদি কিছু কোর্স আছে, যেমন ধরো কেউ যদি এভিডেন্স বেসড হেলথ কেয়ার পড়তে চাও, এভিডেন্স বেসড মেডিসিনে মাস্টার্স আছে, রিভিল আছে, সেখানে কিন্তু কোনো কম্পিটিশন নাই। দেখা যায় যে আই মিন অ্যাপ্লিকেশনটা রোল ওভার। if you can get a scholarship you can get into the course less competitive যদি তোমার ব্যাকগ্রাউন্ডের সাথে সেটা যায়, যদি তুমি ইন্টারেস্টেড হও আর কি। so you can find out and search the course very well. তো ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের পাশাপাশি অক্সফোর্ডের জন্য সুবিধা যেটা হচ্ছে সেম অ্যাপ্লিকেশন, অর্থাৎ ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের সাথে সাথে স্কলারশিপ অ্যাপ্লিকেশন হয়ে যায়, অর্থাৎ আলাদা কোনো সেপারেট অ্যাপ্লিকেশন করতে হয় না অক্সফোর্ড স্কলারশিপের জন্য। তো ইউকে তে অ্যাপ্লিকেশনের জন্য তোমার তিনটা স্কলারশিপ মেইনলি হচ্ছে ফান্ড করে মাস্টার্স এর জন্য, অলসো কিছুটা পিএইচডির জন্য করে। এর মধ্যে একটা হচ্ছে ইউনিভার্সিটি স্কলারশিপ, অর্থাৎ ইউনিভার্সিটি গ্রাজুয়েট স্কলারশিপ। তবে সব ইউনিভার্সিটিতে এই স্কলারশিপটা নাই। অক্সফোর্ড, কেমব্রিজ এবং দুই একটা ইউনিভার্সিটি যেমন এলএসটিএমএইচ এ আসছে মাস্টার্সের জন্য ইউনিভার্সিটি স্কলারশিপ, কিন্তু খুবই লিমিটেড, হাইলি কম্পিটিটিভ। এছাড়া আমাদের হাতে আর দুটো অপশন আছে, একটা হচ্ছে শেভিনিং অ্যাওয়ার্ড, শেভিনিং স্কলারশিপ যেটা ইউকে গভর্নমেন্ট দেয়, এবং কমনওয়েলথ স্কলারশিপ। শেভিনিং স্কলারশিপের জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে শেভিনিং এর ডেডলাইন হচ্ছে নভেম্বরে, যেটা এই বছরের জন্য শেষ হয়ে গেছে, যারা অ্যাপ্লাই করে ফেলেছে দে আর ফরচুনেট। তো শেভিনিং এর অ্যাপ্লিকেশনের জন্য আলাদা করে অ্যাপ্লিকেশন করতে হয়, যেটা হচ্ছে শুধু স্কলারশিপটার জন্য, যেখানে তুমি শুধু কোর্সটার নাম মেনশন করে দিতে হয় এবং তিনটা কোর্স চয়েস দেওয়া যায় যখন অ্যাপ্লিকেশন করতে হয় আর কি। এবং দ্যাটস আ ভেরি প্রেস্টিজিয়াস স্কলারশিপ, গুড ফান্ডেড, হাইলি কম্পিটিটিভ। তো শেভিনিং এর ক্ষেত্রে আমি বলবো যে এটাও কিন্তু তোমার ম্যারিট দেখে না, তোমার ট্রান্সক্রিপ্ট দেখে না, ওরা মেইনলি দেখে ওদের 4টা এসে লিখতে হয় আর কি, লিডারশিপ, নেটওয়ার্কিং স্কিল, কোর্স সম্পর্কে এবং তোমার ফিউচার প্ল্যান। এবং এই 4টা এসে খুব ইমপ্রেসিভলি যদি লেখা যায় তাহলে ওরা বেসিক্যালি লিডারশিপ পটেনশিয়াল দেখে তোমার স্কলারশিপ দেয়। তো যারা এরকম হাইলি লাইক হেলথ কেয়ার লিডার হবে, বা লাইক তুমি হয়তো নিউরোলজি পড়তেছো, ইউ উড বি আ লিডার ইন ইউর সাবজেক্ট, তো এই ধরনের মানুষকে সাধারণত এই স্কলারশিপ গুলো দেওয়া হয়। এছাড়া সেকেন্ড স্কলারশিপ যেটা হচ্ছে কমনওয়েলথ স্কলারশিপ, সবাই জানো যে কমন স্কলারশিপ হচ্ছে মাস্টার্সে ফান্ড করে, পিএইচডির জন্য করে। তবে কমনওয়েলথ স্কলারশিপে দুটো অপশন আছে অ্যাপ্লিকেশন প্রসেসে। একটা হচ্ছে থ্রু ইউজিসি, ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়, যেটা ডেডলাইন হচ্ছে জানুয়ারি 8 জানুয়ারি, অলসো ফার্স্ট উইক অফ জানুয়ারি। অর্থাৎ প্রথমে হচ্ছে ইউজিসি তে অ্যাপ্লাই করলে ওরা সিলেক্ট করে, ওরা তারপর কমনওয়েলথ সেক্রেটারিয়েটে পাঠায়, যেটা ওরা ফাইনালি সিলেক্ট করে। তবে সেকেন্ড আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায় কমনওয়েলথ স্কলারশিপের জন্য, যেটা হচ্ছে ইউনিভার্সিটিতে কোর্সে সরাসরি অ্যাপ্লাই করার পরে ইউনিভার্সিটি লিস্ট করে, প্রথমে শর্ট লিস্ট করে, এন্ড দেন দে সেন্ড টু কমনওয়েলথ সেক্রেটারিয়েট।
ইউজিসি মেইনলি দেখে হচ্ছে প্রফেশনাল এক্সাম গুলোতে তুমি প্লেস করছো কিনা। তোমার যদি প্লেস না থাকে, তোমার যদি নাম্বার হাই না থাকে, তাহলে তোমার এখানে অ্যাপ্লাই করে লাভ নাই, বিকজ দ্যাটস দি সিলেকশন ক্রাইটেরিয়া, শর্ট লিস্টিং ক্রাইটেরিয়া, সো ইউ ডোন্ট নিড টু অ্যাপ্লাই দেয়ার। বাট ইউনিভার্সিটিতে তুমি যদি অ্যাপ্লাই করো কমনওয়েলথের জন্য, এটাকে আরেকটা বলে কমনওয়েলথ শেয়ার স্কলারশিপ, কারণ ইউনিভার্সিটি কন্ট্রিবিউট করে টিউশন ফি। তো সেক্ষেত্রে ভালো চান্স আছে, কারণ সেই অ্যাপ্লিকেশন প্রসেসটা বেসিক্যালি ইউনিভার্সিটি অ্যাসেস করে বেসড অন ইউর প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তোমার ফিউচার অ্যাসপাইরেশন এবং কিভাবে তুমি কন্ট্রিবিউট করতে পারবে তোমার সাবজেক্ট এবং ফিল্ডে। এর বাইরে আসলে আরো দু একটা স্কলারশিপ আছে, যেমন গেটস কেমব্রিজ স্কলারশিপ, যেটা হচ্ছে শুধুমাত্র কেমব্রিজের জন্য, খুবই প্রেস্টিজিয়াস স্কলারশিপ, বাট দ্যাটস অ্যাচিভেবল। আমাদের অনেকেই, যেমন অনেকে, রাজীব চৌধুরী ভাই আছে একজন কেমব্রিজের অ্যাসোসিয়েট প্রফেসর, হি গট দিস স্কলারশিপ, হি স্টার্টেড হিজ ক্যারিয়ার উইথ দিস স্কলারশিপ, সো দিস ইজ অলসো অ্যাচিভেবল, বাট ইউ নিড সাম ব্যাকগ্রাউন্ড অন রিসার্চ and highly leadership potential. এছাড়া আরেকটা স্কলারশিপ আছে রোড স্কলারশিপ, যেটা সবচেয়ে ওল্ডেস্ট এবং মোস্ট প্রেস্টিজিয়াস স্কলারশিপ ফর স্টাডিং ইন অক্সফোর্ড স্পেসিফিক্যালি। কিন্তু আনফরচুনেটলি 2006 এর পর থেকে রোড স্কলারশিপে বাংলাদেশটা লিস্টেড নাই, নাও এটা হচ্ছে গ্লোবাল। তো তোমাকে দেখা যায় গ্লোবাল কম্পিটিশন করতে হয়, দুজনকে দেয় গ্লোবালি। দিস ইজ রিয়েলি রিয়েলি হাইলি কম্পিটিটিভ, এবং 2005 এর পর থেকে আসলে কোনো বাংলাদেশি রোড স্কলার আমি দেখি নাই, so none of them actually got this, but previously it was a regular one that বাংলাদেশিরা পেয়ে থাকে। তো আমি বলবো ওভারঅল তোমাকে প্রথমেই ডিসিশন নিতে হবে আর্লি, তোমাকে কোর্স চয়েস করতে হবে, and then you need to find also which scholarship you are planning to apply. এর মধ্যে আমি জাস্ট একটা পরামর্শ দিব, এসওপি লেখার সময় অথবা স্কলারশিপ অ্যাপ্লিকেশন গুলো করার সময় একটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে তোমার প্রিভিয়াস ওয়ার্ক এক্সপিরিয়েন্সের সাথে তোমার কোর্স চয়েস এবং তোমার ফিউচার প্ল্যান যাতে খুবই অ্যালাইন হয়। এটা যদি খুব স্পেসিফিক্যালি লেখা যায়, তাহলে দিস ইজ হাইলি লাইকলি ইউ উইল গেট দ্য স্কলারশিপ অ্যান্ড ইউনিভার্সিটি অ্যাডমিশন অ্যাজ ওয়েল। কারণ এই কারণে বলতেছি যে ওরা বেসিক্যালি এটাই দেখে স্কলারশিপের জন্য তো অবশ্যই, এবং তোমার এই লাইক সবচেয়ে ভালো উপায় হচ্ছে যে ইউ পুট অল ইউর অ্যাচিভমেন্টস ইনটু আ পেজ, and then তুমি প্রায়োরিটাইজ করো তোমার অ্যাচিভমেন্ট গুলো কি কি, যে জিনিসগুলো তুমি হাইলাইট করতে চাও ইন দ্য অ্যাপ্লিকেশন, and make it align with your future aspiration, এবং তোমার গ্লোবাল ডেভেলপমেন্ট গোলের সাথে তুমি যদি তোমার গোলকে অ্যালাইন করতে পারো, ফর এক্সাম্পল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 3, যেখানে তুমি ইউ ক্যান সে দ্যাট my work will contribute in SDG 3, like achieving in that particular indicator, that would make a very good and comprehensive applications. তো আমার একটাই পরামর্শ হচ্ছে, ফার্স্ট স্টেপ, ডু অ্যাপ্লাই and apply it seriously. অনেকেই জাস্ট মনে করে যে আচ্ছা আমি একটা অ্যাপ্লিকেশন করি and let's see. This is not the way. For example, আমি যখন অ্যাপ্লাই করার ডিসিশন নিছি, I was very serious. No, I need to get it, right? আমি অ্যাপ্লাই করতেছি এবং আমি এটা পাবো ইনশাআল্লাহ, এবং you need to have that sort of determination. এবং ওরকম কেয়ার নিয়ে যদি অ্যাপ্লিকেশন করা যায়, I guess many of the Bangladeshis can actually can make it to Oxford and Cambridge, some of the big universities. আমি জানি যে আমি তো বলছি, ধরো উই আর ভেরি অ্যাভারেজ, এবং এরকম অনেকেই আছে যারা আমাদের চেয়ে মোর পটেনশিয়াল, তারা যদি আমার মনে অ্যাপ্লাই করে, আমরা আলী ভাই আমরা বলতেছিলাম যে উই নিড লাইক, এবছর হয়তো আমি একজন ডাক্তার যে বেসিক্যালি মাস্টার্স করতে আসছি, নেক্সট ইয়ার উই ওয়ান্ট লাইক 10 ডক্টরস কামিং ইনটু অক্সফোর্ড, রাইট? এবং এটা কিন্তু খুবই অ্যাচিভেবল। a lot of Indians are coming here, right? But আমরা অ্যাপ্লাই করি না, এবং এটা একটা মেজর ব্যারিয়ার, and I think that's what we need to do. Thank you. ধন্যবাদ জাকিউল স্যার, খুব সুন্দর বলেছেন। আমি এখন কোচি স্যারের কাছে একটা প্রশ্ন করতে চাই। জাকিউল স্যার কোর্সের কথা বলেছেন, স্যার আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাচ্ছি সেটি হচ্ছে, আপনাদের স্যার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে স্যার আসলে কি কি ধরনের কোর্স আছে যেগুলাতে বাংলাদেশ থেকে যদি স্যার অ্যাপ্লিকেশন করা হয় তাহলে পাওয়ার চান্স অনেকটাই বেশি, এবং কোর্স সম্পর্কে স্যার একটু যদি বলতেন। আমি তো আগেও বলেছি, আবারও আমি এটা বলছি, তবে জাকিউলকে অনেক ধন্যবাদ, কারণ জাকিউল আমার অনেক কথা বলে ফেলছে যেগুলো আমি ভেবেছিলাম যে প্ল্যানে আমি বলবো সামনে সুযোগ পেলে, এবং অনেক ধন্যবাদ, অনেক গুছিয়ে বলেছে। এই জাকিউলের বেশিরভাগ কথাগুলো কিন্তু ডিফিলের ক্ষেত্রে প্রযোজ্য। আমাদের এসওপি যে লিখতে হয়, সেই এসওপি এটা কি ডিফিলের ক্ষেত্রে তোমাকে একটা এসওপি লিখতে হবে অথবা একটা রিসার্চ প্রপোজাল দিতে হবে। তো আমি এসওপি লিখেছিলাম ফর মাই স্কলারশিপ, এবং সেখানে আমি স্কলারশিপ ওই এসওপি ওইটার ভিত্তিতে আমাকে অনেক দূর ওখানে হেল্প করেছিল। আর আমি আমার অ্যাপ্লিকেশনের জন্য আমি রিসার্চ প্রপোজাল লিখেছিলাম। তো তুমি যে কোর্সের কথাগুলো বলছো, কোর্স কিন্তু অনেকগুলো আছে, এখানে অনেকগুলো আছে। আসলে ডিফিলের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, ডিফিল এত ডাইভার্স
যে আসলে তুমি কোনো কোর্সে এটাকে বন্দি করতে পারবে না। যেমন আমি নাফিল ডিপার্টমেন্ট অফ মেডিসিনে এর আন্ডারে আমি কাজ করছি। কিন্তু আমি কাজ করতেছি মেইনলি ইমিউনোলজি নিয়ে, মলিকুলার ইমিউনোলজি নিয়ে। ঠিক আছে? তো এই নাফিল ডিপার্টমেন্ট অফ ক্লিনিক্যাল মেডিসিন এর আন্ডারে এত তুমি ডিফিল বা পিএইচডি স্টুডেন্ট পাবে যে যারা এত সব বিষয় নিয়ে কাজ করতেছে, এটাকে তুমি কোনো কোর্সের মধ্যে তুমি বন্দি করতে পারবে না। তবে ডিপার্টমেন্ট আছে অনেকগুলো। যেমন প্যাথোলজি ডিপার্টমেন্ট আছে, অ্যানাটমি ফিজিওলজি ডিপার্টমেন্ট আছে, মলিকুলার জেনেটিক্স ডিপার্টমেন্ট আছে, ক্লিনিক্যাল নিউরোসায়েন্স ডিপার্টমেন্ট আছে, সাইকোলজি ডিপার্টমেন্ট আছে, তারপর হচ্ছে রিমেটোলজি ডিপার্টমেন্ট আছে। তো এই সমস্ত ডিপার্টমেন্টগুলোকে রিসার্চ করা যায়। তো আমি বলব যে আমাদের সুযোগ আছে শুধু এখানে আমি বললাম ৩ টা বড় ডিভিশন তো আমাদের ইউনিভার্সিটিতে। এর ভিতরে মেডিকেল সায়েন্স ডিভিশনের যেকোনো ডিপার্টমেন্টে আমরা এপ্লাই করতে পারবো। আমরা অ্যাজ এ ডক্টর আমাদের যে রিকোয়ারমেন্ট তারা চায়, সেই রিকোয়ারমেন্ট আমাদের আছে এবং আমরা মেডিকেল সায়েন্স ডিপার্টমেন্টের আন্ডারে যতগুলো ডিপার্টমেন্ট আছে, তাহলে কেউ যদি জাস্ট একটু ক্লিক করে ওই ডিপার্টমেন্টের ভিতরে মেডিকেল সায়েন্স ডিপার্টমেন্ট দেখে, তার তখন সে চুজ করতে পারবে যে আমার ব্যাকগ্রাউন্ড এরকম বা আমি এটা করতে চাচ্ছি, সেটার জন্য আমি এই ডিপার্টমেন্টে যেতে পারি। তবে এখানে একটা কথা বলা দরকার যে যেই প্রফেসর ফিজিওলজি ডিপার্টমেন্টে আছেন, তার কাজ কিন্তু আবার ক্লিনিক্যাল নিউরোসায়েন্স রিলেটেড হতে পারে। এই জন্যই এটা হচ্ছে একটা সমস্যা যে তুমি ডিপার্টমেন্ট ওয়াইজ খুঁজে ওই প্রফেসরকে নাও পেতে পারো। মনে করো তোমার যে রিসার্চ ইন্টারেস্টটা তুমি যেটা ঠিক করছো যে আমি এই কাজটা করতে চাই, তো সেই কাজটা করার জন্য যেমন আমি বলি আমি কাজ করতে চাচ্ছিলাম ডায়াবেটিস নিয়ে। ডায়াবেটিস এবং ইনফেকশাস ডিজিজ এই ছিল আমার ইন্টারেস্ট। যে কেন ডায়াবেটিক রোগীদের ইনফেকশাস ডিজিজ বেশি হয়, তাদের ইমিউন সেলগুলোতে কি মলিকুলার চেঞ্জ হয়, ঠিক আছে, সেটা আমি এবং তাদের বায়োএনার্জেটিক লেভেলে কি চেঞ্জ হয়, অর্থাৎ আমি মেটাবলিজম, ডায়াবেটিস এগুলি নিয়ে আমি বেশি ইন্টারেস্টেড ছিলাম ইনফেকশাস ডিজিজ নিয়ে। তা আমি খুঁজতে শুরু করলাম, যেহেতু আমি বায়োকেমিস্ট্রিতে পড়াশোনা করেছি, আমি খুঁজতে শুরু করলাম বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট। আমি যখন প্রথম সার্চ দেওয়া শুরু করি এবং আমার এই ইন্সপিরেশনটা এসেছিল কিন্তু ২০১৮ সালে যখন আমি অক্সফোর্ডে আমি জাস্ট একটা ২ মাসের ট্রেনিং আসছি। তখন আমি ডিটারমাইন্ড না যে আমি এখানেই এপ্লাই করব। কারণ আমারও তখনও সেই সাহসটা হয় নাই এবং কেউ তখন বলে নাই যে তুমি এটা করতে পারো। যখন আমি ডিসিশন নিলাম যে হ্যাঁ, আমি পারবো এবং এখানে এসে আমার ভালো লাগলো, তখন আমি দেখতে শুরু করলাম যে আ বা ডিপার্টমেন্টে কে আছে, কোন প্রফেসরের কাছে এপ্লাই করা যায়। কারণ আমি যার আন্ডারে ট্রেনিং করতে আসছিলাম ২ মাসের জন্য সে হচ্ছে স্টেম সেল বায়োলজিস্ট। তো স্টেম সেল বায়োলজিস্ট সে ক্যান্সার নিয়ে কাজ করে। তো আমার ক্যান্সার বা স্টেম সেল বায়োলজি নিয়ে আসলে সত্যিকার অর্থে আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি তাকেও বলেছি যে আমি কাজ করতে চাই ইমিউনোলজি নিয়ে। আমি ডায়াবেটিস নিয়ে কাজ করতে চাই। বলছে যে তাহলে তোমাকে তো প্রফেসর দেখতে হবে। তো আমি প্রফেসর খুঁজতে শুরু করলাম। তো আমি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্টে যখন খুঁজলাম আমি আমার পছন্দের প্রফেসরকে পেলাম না ওখানে। যে আমি অনেককেই দেখলাম অনেক কাজ করছে। কিন্তু আমি যে কাজ করতে চাই, আমি সুবিধাজনক কাউকে পেলাম না। ফিজিওলজিতে খুঁজলাম, পেলাম না। ঠিক আছে? কিন্তু এখন আমি যার আন্ডারে কাজ করতেছি সে কিন্তু বায়োকেমিস্ট্রিও না, ফিজিওলজিও না। সে হচ্ছে জাস্ট একজন ইমিউনোলজিস্ট। কিন্তু সে কাজ করতেছে ডায়াবেটিস নিয়ে এবং সে কাজ করতেছে একদম কোর মেটাবলিজম নিয়ে। এবং আমার প্রিভিয়াস কাজগুলো মেটাবলিজম এবং ডায়াবেটিস নিয়ে। তাহলে আমি কিন্তু আমার ম্যাচ খুঁজে পেয়েছি হচ্ছে অন্য একটা ডিপার্টমেন্টে। সে কারণে একটু সময় দিয়ে আ ১ দিন, ২ দিন, ৩ দিন, ১ সপ্তাহ বসে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ঘুরে তোমার যে প্রফেসররা আছেন তাদের কাজের ইন্টারেস্ট কি খুঁজে শর্ট লিস্ট করে লিখে রাখতে হবে যে আমি এই কয়জন প্রফেসর। নো ম্যাটার সে কোন ডিপার্টমেন্টের। তোমার ব্যাকগ্রাউন্ডের সাথে যে প্রফেসর মিলে, তোমার ব্যাকগ্রাউন্ড হইতে পারে তুমি কাজ করছো হয়তো নিউরোসায়েন্স নিয়ে। কিন্তু নিউরোসায়েন্স এ তুমি এমন একটা কাজ করতে চাচ্ছ যে তুমি নিউরনের মেটাবলিজম দেখতে চাও। তোমাকে হয়তো যেতে হবে মেটাবলিক যে ডিপার্টমেন্ট আছে মেটাবলিজম ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের একজন প্রফেসর তোমার ম্যাচ হয়ে যেতে পারে। বা অন্য কোনো ডিপার্টমেন্টও ম্যাচ হয়ে যেতে পারে। ঠিক আছে? সুতরাং তোমার প্রফেসর খুঁজতে হবে। এটা হচ্ছে মেইন সুপারভাইজারের। এটা হচ্ছে ডিফিল এর ক্ষেত্রে। তবে মাস্টার্স এর ক্ষেত্রে আমি এগ্রি করি জাকুলের ক্ষেত্রে ওখানে হচ্ছে তোমার কোর্স। ওখানে কিন্তু তখন আর কোনো প্রফেসরকে খুঁজতে হচ্ছে না। ওখানে হচ্ছে কোর্স যে তোমার কোন কোর্সটা। কারণ প্রত্যেকটা কোর্স সম্পর্কে ডিটেইল লেখা আছে মাস্টার্সে। যে তুমি এই ১ বছরে এই শিখবা। আমাদের কোর্সের মডিউলে এই আছে। তো তুমি কোর্সগুলো দেখতে পাবা যেটা তোমার পছন্দ হবে, যেটা তোমার ভবিষ্যতের জন্য ভালো হবে মনে করছো, সেটাই তখন তুমি এপ্লাই করবা। কিন্তু পিএইচডির ক্ষেত্রে এটা একটু ট্রিকি, একটু ডিফারেন্ট। যে তুমি কি কাজ করতে চাও এটা খুব ডিটারমাইন্ড হয়ে আবার অনেক সময় এমনও হতে পারে যে তুমি ডিটারমাইন্ড না, তোমার একটা আইডিয়া আছে। ঠিক আছে? তখন কি করা যায়? তখন বিভিন্ন প্রফেসরের সাথে একটু ব্লেন্ড ও করা যায়। যে ঠিক আছে আমি আমার কাজ থেকে একটু অন্যরকম কাজ করে আমি এই প্রফেসরের সাথে আমি যদি ম্যাচ করতে পারি। কিন্তু একেবারে ডিফারেন্ট যদি হয় যে একদম তুমি ইউ টার্ন নিছো। তুমি গত ৩ বছর কাজ করছো, তুমি যেটা জাকিউল বলল যে কাজ করছো তুমি হচ্ছে নিউরোসায়েন্স এ। তুমি হঠাৎ করে বললা যে আমি এখন ইয়ে নিয়ে কাজ করব। আমি এখন কাজ করব ফিজিওলজির একটা
মেটাবলিজম নিয়ে আমি একটা কাজ করবো, তখন কিন্তু জি স্যার। ওই প্রফেসরের কাছে অ্যাপ্লিকেশন দিলে সে তোমার অ্যাপ্লিকেশন দেখেই ওটার জবাবও দিবে না হয়তো, এমনও হবে। সুতরাং তোমার সাথে রিলেভেন্ট হতে হবে, এনিহাউ রিলেভেন্ট হতে হবে, এবং তোমার ক্লিয়ার একটা ভিশন দেখাইতে হবে যে আমি এটা করে তারপর আমি এটা করতে চাচ্ছি। তো সুতরাং এই প্রফেসর খুঁজতে হবে। এখানে আসলে কোর্স ডিপার্টমেন্ট কি ডিপার্টমেন্ট, সোজা কথা যারা ডিফিল এর জন্য এপ্লাই করতে চাচ্ছে বা আমাদের এখানে ডিফিল মানে পিএইচডি, মানে অক্সফোর্ডে পিএইচডি কে আমরা ডিফিল বলি, এটা হচ্ছে ওয়ার্ল্ডে এই ইউনিভার্সিটিতেই বলে ডিফিল, মানে ডক্টর অফ ফিলোসফি আমরা বলি ডিফিল। ডিফিল মানে বোঝা যায় যে সেটা অক্সফোর্ড ইউনিভার্সিটি পিএইচডি, ঠিক আছে? তো এবং আমার এখানে আরেকটা উদ্দেশ্য ছিল অক্সফোর্ডে আসার, সেটা হচ্ছে আমি ইউএসএ বা অন্যান্য দেশের কথা চিন্তা করছিলাম, মানে যেখানে আমি পিএইচডি করতে, কারণ আমি পিএইচডি করার আমার ইচ্ছা। তো আমি দেখলাম যে ইউকে তে পিএইচডি করার সুবিধা হচ্ছে যে তুমি মোটামুটি ৩ থেকে ৪ বছর একটা টাইমের মধ্যে তুমি বের হয়ে আসতে পারতেছো করে। তো যেহেতু আমি অলরেডি অনেক পড়াশোনার পিছনে সময়, অনেক আমার জার্নি অনেক লেন্দি হয়ে গেছে, তো আমি চাইছি যে একটু কম সময়ের মধ্যে আমি একটা ডিটারমাইন্ড টাইমের মধ্যে যাতে আমার কোর্স শেষ করতে পারি। এটা ইউকে এর পিএইচডি তে এই সুবিধাটা আছে যে ৩ থেকে ৪ বছরের মধ্যে। কিন্তু ইউএসএ তে যদি যেতাম পিএইচডি করতে, তাহলে সেটা কবে যে শেষ হতো সেটা আমি আগে থেকে বলতে পারি না। কারো ৫ বছর লাগে, কারো ৭ বছর লাগে, কারো ১০ বছর লাগে। তো সেই পরিমাণ ইনভেস্ট করার আমার সেই অবস্থা নাই। তো যারা ইয়াং তারা কিন্তু এই চান্সটা নিতে পারে। অন্য ইউনিভার্সিটিতেও তারা নিতে পারে। তো আমার এইজন্য ইউকে এটা ইচ্ছা ছিল, এবং এখানে কোনো কোর্স না, আমি বলব যে তারা মেডিকেল সায়েন্স ডিভিশনে বিভিন্ন প্রফেসরকে খুঁজবে, এবং খুঁজে তার ইন্টারেস্ট অনুযায়ী সে তার প্রফেসরকে যেকোনো ডিপার্টমেন্টই খুঁজে পেতে পারে। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার, অনেক সুন্দর বলেছেন। আশা করি দর্শক আপনাদের এই বিষয় সম্পর্কে যে যে কনফিউশন ছিল দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। স্যার, আমি জাকির স্যারকে একটা প্রশ্ন করতে চাই। স্যার, আমরা জানি আপনারা দুজনই স্যার ক্লিনিক্যাল রিসার্চে আছেন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে ক্লিনিক্যাল রিসার্চ এবং ক্লিনিক্যাল সার্ভিসটাকে স্যার আপনি আসলে কোন জায়গায় ডিফারেন্সিয়েট করা হয়, কি বলতে কি বোঝায়, আর ক্লিনিক্যাল রিসার্চটা আসলে স্যার আপনারা স্যার কিভাবে, মানে আপনি স্যার কিভাবে ব্যাখ্যা করবেন আসলে ক্লিনিক্যাল রিসার্চটা কি আর সার্ভিসটা কি স্যার? থ্যাংক ইউ রেদওয়ান, ভেরি গুড কোয়েশ্চেন। বিকজ রিসেন্টলি আসলে অনেকেই দেখা যায় যে আমাদেরকে, ইভেন আই থিঙ্ক আলী ভাই অলসো রিসিভ সেম সর্ট অফ কোয়েশ্চেন, যে অনেকে হয়তো এমআরসিপি করেছে বা প্ল্যাব করেছে যারা ইউকে তে সর্ট অফ ক্লিনিক্যাল ক্যারিয়ারের জন্য প্ল্যান করতেছে, বাট দে আর আস্কিং মি whether they can apply for a scholarship and whether they can go for a master's degree or not. তো আমি জাস্ট একটু ক্লিয়ারলি বলতে চাই, সেটা হচ্ছে যে এখানে দুইটা জিনিস। একটা হচ্ছে যে যারা বেসিক্যালি খুবই সার্ভিস ওরিয়েন্টেড, অর্থাৎ যারা ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে চায়, টোটালি ক্লিনিক্যাল সার্ভিস প্রোভাইড করতে চায় হসপিটালে, সেটা ইউকে তে যারা করে, এখানে এনএইচএস এর হসপিটালস আছে যেখানে লাইক অ্যাজ আ কার্ডিওলজিস্ট তুমি ইউ ক্যান বি দ্য বেস্ট সার্জন, কার্ডিওথোরাসিক সার্জন, সো ইউ আর ডুইং you are providing patient service, right? You are treating patients, so that's the only thing you do. সেকেন্ডলি, অনেকেই আছে যে যারা হচ্ছে, এবং এটার এক্সট্রিম আরেকটা দিক হচ্ছে যে যারা রিসার্চ করে। সো টোটালি যেমন একাডেমিয়ায় যারা, ফর এক্সাম্পল অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যারা কাজ করে, বা এরকম আরো বড় বড় ইউনিভার্সিটিতে যারা কাজ করে, যারা ডক্টর বা দে হ্যাভ আ ফুল টাইম রিসার্চ ক্যারিয়ার, তারা কিন্তু ক্লিনিক্যাল প্র্যাকটিস করে না, সো দে ডোন্ট ট্রিট পেশেন্টস, এবং দে হ্যাভ আ রিসার্চ ডিগ্রি, ইদার পিএইচডি অর মাস্টার্স, এবং দে আর ফুল টাইম রিসার্চার, বা দে আর অলসো ডক্টর। নাও দেয়ার এর মধ্যে একটা ইন বিটুইন ক্যারিয়ার আছে, সেটা হচ্ছে যে যারা ক্লিনিশিয়ানস বা যারা রিসার্চ করে। এখন আমাদের অনেকেই আছে যারা হচ্ছে, যাদের ক্লিনিক্যাল ডিগ্রি আছে, কিন্তু ইউকের মতো দেশে এখানে কিন্তু অনেকেই আছে যারা ফুল টাইম অথবা পাশাপাশি ক্লিনিক্যাল ক্যারিয়ারের পাশাপাশি রিসার্চ করে। তো তুমি যদি সেরকম একটা ক্যারিয়ার করতে চাও, তাহলে হোয়াট ইউ রিয়েলি নিড তোমার ক্লিনিক্যাল ক্যারিয়ারের পাশাপাশি ইউ নিড আ রিসার্চ ডিগ্রি, দ্য মাস্টার্স অফ পিএইচডি, যেটা অনেকেরই আছে এখানে। এটার সুবিধা হচ্ছে যে think about I mean like clinical guidelines. আমি একজন সে পেডিয়াট্রিশিয়ান, তো আমি শুধু পেশেন্ট দেখতে পারি, আরেকটা কাজ আমি করতে পারি, সেটা হচ্ছে ট্রিটমেন্ট গাইডলাইনে আমি এনগেজ হতে পারি। সে ফর এক্সাম্পল এখন কোভিড-19 এর লাইক ফার্স্ট ট্রিটমেন্ট যেটা ইফেক্টিভ ওয়াজ শোন বাই রিকভারি ট্রায়াল, রাইট, যে ডেক্সামিথাজোন কাজ করে। এখন এই গাইডলাইনটা ডেক্সামিথাজোন যে কাজ করে, এবং একটা ক্লিনিক্যাল গাইডলাইন যে কোভিড এর পেশেন্ট আমরা কিভাবে ট্রিট করব, এইটার পেছনে যারা এনগেজ তারা হচ্ছে ওই মানুষগুলা যারা ক্লিনিশিয়ান এন্ড রিসার্চার, রাইট, যারা একাডেমিয়ায় থাকে, লাইক অক্সফোর্ড ইউনিভার্সিটি হসপিটালে যারা কাজ করে, অথবা যারা কেমব্রিজ ইউনিভার্সিটি হসপিটালে যারা কাজ করে, দে হ্যাভ বোথ, দে ডু বোথ। এবং এরকম যারা চিন্তা করে যে তার সাবজেক্টে সে কন্ট্রিবিউট করতে চায়, নট অনলি যে সে
পেশেন্ট ট্রিট করবে, তাদের জন্য একটা ভালো অপশন হচ্ছে যে ইউকের মতো জায়গায় তাদের কিছু কিছু প্রোগ্রাম আছে, যেমন ওয়েলকাম ট্রাস্টের আছে, সেটা হচ্ছে ক্লিনিক্যাল, মানে এটাকে বলে হচ্ছে রিসার্চ ফেলোশিপ ফর ক্লিনিশিয়ান। সো দে উইল গিভ ইউ 4 years অফ ফান্ডিং, যে তুমি একজন ডাক্তার হসপিটালে কাজ করতেছো, পাশাপাশি ইউ ক্যান অ্যাচিভ আ রিসার্চ ডিগ্রি, রাইট? তো সেই ট্র্যাক কিন্তু ইউ ক্যান চুজ। আবার অনেকে এখানে আছে যে, যেমন ধরো অক্সফোর্ডের মতো জায়গায় ইউ ক্যান ডু সাম পার্ট টাইম কোর্স অ্যাজ ওয়েল। অনেকে আছে লাইক সে ইউ আর ট্রিটিং পেশেন্টস ইন, তুমি একটা এনএইচএস হসপিটালে কাজ করতেছো, পাশাপাশি তুমি একটা পার্ট টাইম মাস্টার্স করতে পারো, লাইক দ্যাট মাইট টেক 2 to 4 years। যেমন অক্সফোর্ডে ক্লিনিক এভিডেন্স বেসড মেডিসিন ইজ আ পার্ট টাইম প্রোগ্রাম, যেখানে তুমি কিন্তু 2 থেকে 4 বছর ধরে তুমি তোমার ইয়েটা করতে পারো। ইটস অ্যান রিমোট লার্নিং। তুমি হয়তো অক্সফোর্ডে লাইক তোমাকে 6 মাসে একবার আসতে হয় 1 সপ্তাহের জন্য, বাট তুমি পাশাপাশি তুমি তোমার রিসার্চ এক্সপিরিয়েন্সটা, তুমি তোমার রিসার্চ এক্সপোজারটা, তোমার রিসার্চ স্কিলটা তুমি বিল্ড আপ করতে পারো আর কি। তো আমি বলবো যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা, আমাদের আগেই ডিসিশন নিয়ে ফেলতে হবে যে কোন ট্র্যাকটা আমি পছন্দ করি। কারো যদি ফুল টাইম রিসার্চার হওয়ার ইন্টেনশন থাকে, তাহলে তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইউ do your MBBS and then you start with a master's and then move for a PhD degree, right? And you can have a job. তুমি একটা রিসার্চ অর্গানাইজেশনে কাজ করতে পারো, তুমি তোমার গ্লোবাল হেলথ প্রতিষ্ঠান যেগুলো আছে লাইক ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ, এইসব জায়গায় কাজ করতে পারো। ইভেন ইউনিভার্সিটিতে, ফর এক্সাম্পল অক্সফোর্ডের মতো জায়গায় ইউ ক্যান ডু আ পোস্ট ডক অর আ ফ্যাকাল্টি, রাইট? ফুল টাইম ইন একাডেমিয়া। আর যারা হচ্ছে টোটালি সার্ভিস ওরিয়েন্টেড, আমি তাদেরকে বলবো যে দে ডোন্ট নিড টু প্ল্যান ফর আ মাস্টার্স পিএইচডি, দিস ইজ টোটালি ওয়েস্ট অফ টাইম। সো তুমি প্ল্যাব করো, তুমি এমআরসিপি করো, এমআরসিএস করো, you go straight to do a job in a hospital and you build up your clinical skills. সেটাও অনেক valuable because we need physician with the best skill, right? যে ভালো ডায়াগনোসিস করতে পারে এবং যে ভালো ট্রিটমেন্ট করতে পারে। And if you really Yes. want যে না আমি শুধু সেটা করব না, I want to be in academia, I would like to treat patients like the way I wanted, like 40% research, 40% clinicians and 20% teaching, right? এরকম একটা ক্যারিয়ার পছন্দ করো যে না আমি আসলে আমার সাবজেক্টে কন্ট্রিবিউট করতে চাই, আমি আমার সাবজেক্ট লিডার হতে চাই। লাইক যেমন ধরো হচ্ছে 3 বছর আগে অক্সফোর্ডের একজন নেফ্রোলজিস্ট নোবেল প্রাইজ পাইছে, সে কিন্তু বিকালবেলা রাউন্ড দিত, সকালবেলা রাউন্ড দিত এবং বিকালে ল্যাবে যে কাজ করতো, রাইট? He was a practicing clinician who won a Nobel Prize, right? Doing basic research at the same time. এরকম যদি ভিশন কারো থাকে, যেমন আমি আরেকজনের উদাহরণ দেই, এখন আমাদের ফ্যাকাল্টি প্রফেসর পিটার হরবি, সে হচ্ছে হি ইজ দ্য পিআই অফ দ্য রিকভারি ট্রায়াল। রিকভারি ট্রায়ালটা হচ্ছে ইউকের 176 সেন্টারে এখন চলতেছে, যেটা হচ্ছে তোমার যে ট্রায়ালটা বেসিক্যালি ফার্স্ট প্রুফ যে ডেক্সামিথাসোন ওয়ার্কস, যেটা আমাদেরকে দিছে ওই ইনফরমেশন যে হাইড্রোক্সিক্লোরিন ডাজন্ট ওয়ার্ক, এবং রিসেন্টলি অ্যাজিথ্রোমাইসিন ডাজন্ট ওয়ার্ক ইন ট্রিটিং COVID-19 পেশেন্টস, রাইট? এবং এখন তারা প্লাজমা থেরাপির রেজাল্টও দিবে কিছুদিনের মধ্যে, whether that works or not. তুমি দেখো সে একজন ফিজিশিয়ান, রাইট? এবং সে হচ্ছে হি ইজ অলসো লিডিং রিসার্চার হিয়ার ইন অক্সফোর্ড। তো এটা ডিপেন্ড করবে আসলে ইন্ডিভিজুয়াল প্যাশন এবং ইন্ডিভিজুয়াল চয়েসের উপরে। এভরিথিং ইজ ফাইন, আই গেস all this three track is perfectly fine. I think Alifa, you can, if you like, you can add something. আমি জাস্ট এক লাইনে এই কথাটা বলতে চাই, সেটা হচ্ছে কেউ যদি প্রফেসর এন্ড ডক্টর হতে চায়, you are a clinician and you want to be a professor as well, you need a master's and PhD as well as your Yes. clinical degree. If you want to be only a professor, then you need only the master's, PhD, this track. You don't need a clinical degree. If you want to be a consultant, তাহলে তোমার মাস্টার্স পিএইচডি করার কোনো দরকার নাই, তুমি পুরো সময়টাই নষ্ট করতেছো, তুমি ক্লিনিক্যাল ডিগ্রি করো। এটা হচ্ছে কথা। তাহলে এখানে কিন্তু তিনটা, মানে জাকিউল যা বলছে আমি যা সারমর্ম করলাম, যে তুমি প্রফেসর হতে চাও এবং ক্লিনিশিয়ান হতে চাও, তাহলে তোমার ক্লিনিক্যাল ডিগ্রিও লাগবে, তোমার মাস্টার্স পিএইচডিও লাগবে। যদি তুমি শুধু একজন প্রফেসর হতে চাও, যেটা আমি হতে চাই, ঠিক আছে, তাহলে আমার মাস্টার্স পিএইচডি এগুলি লাগবে, আমার ক্লিনিক্যাল ডিগ্রি লাগবে না, ঠিক আছে? আর যদি কেউ কনসালটেন্ট হতে চায়, তাহলে তার ক্লিনিক্যাল ডিগ্রি লাগবে। তার মাস্টার্স পিএইচডি কেউ যদি করে, তাহলে এটা বলবো যে সে আসলে সময় নষ্ট করতেছে, অর্থের অপচয় করছে। সুতরাং যারা ইউকেতে আসতেছে, যারা ক্লিনিক্যাল ডক্টর হিসেবে কাজ করতে চায়, তাদের জন্য আমাদের এই সেশনের হায়ার স্টাডিজে আমরা যে মাস্টার্স পিএইচ নিয়ে কথা বলতেছি, এটা তাদের জন্য আমি মনে করি যে চুজ করাটা ওয়াইজ হবে না। থ্যাংক ইউ।
ধন্যবাদ স্যার। কোচি স্যার খুব সুন্দর কথা বলেছেন। জাকিউল স্যার আপনি খুব সুন্দর বলেছেন। কোচি স্যার আমাদের আপনার কাছে এখন যেতে চাচ্ছি, অনেকগুলো প্রশ্ন আসছে স্যার। এই প্রশ্নটা আমিও আপনাকে করতাম এখন স্যার। আমাদের কাছে একটা প্রশ্ন আসছে স্যার, উনি প্রশ্ন করেছেন সীমান্তা মোদক। উনি স্যার জানতে চেয়েছেন আফটার স্টাডি পিএইচডি অর এমএসসি জব অপরচুনিটি স্যার ওই দেশে কেমন স্যার, আসলে ক্যারিয়ার অপরচুনিটি কি রকমের সুযোগ আছে স্যার, এই সম্পর্কে স্যার যদি কিছু বলতেন। আচ্ছা, আমি এখানে থ্যাংক ইউ ভেরি মাচ কোশ্চেনটা করার জন্য। যে মানে প্রশ্ন হলো যে এই যে কষ্ট করে করছি, মাস্টার্স করব, তারপর পিএইচডি করব, তারপর কি? ঠিক আছে? তো Yes, আমার sir. এইম ডিফারেন্ট, আমার এইম ডিফারেন্ট। কিন্তু উনি যে কোশ্চেন করেছেন যে ইউকে তে কোনো সুযোগ আছে কিনা, শুধু ইউকে না, আমি বলবো যে কেউ যদি মাস্টার্স পিএইচডি করে এবং তার যদি এই একাডেমিক মানে ক্লিনিক্যাল রিসার্চে তার যদি এই অ্যাবিলিটি বা স্কিল গুলো ডেভেলপ করে, পুরো ওয়ার্ল্ড তার জন্য খোলা। এবং বিশেষ করে আমি দেখেছি, এটা এটা আমি জানি না, এখনো আমি ভালো ভালো জানি না যে কেন, কিন্তু আমি দেখেছি যে বড় বড় যে ফান্ডিং গুলো হয়, ইন্টারন্যাশনাল ফান্ডিং রিসার্চের জন্য, সেটা যদি কোনো ডক্টর ব্যাকগ্রাউন্ডের কেউ যদি বেসিক রিসার্চে অ্যাপ্লাই করে, হ্যাঁ, যে সে বেসিক রিসার্চ করতেছে কিন্তু সে একজন ডক্টর বা তার ডাক্তারি কিছু ব্যাকগ্রাউন্ড আছে, সে আসলে একজন তার ডাক্তারি ব্যাকগ্রাউন্ডের, কিন্তু সে বেসিক রিসার্চ করতে চাচ্ছে, সে একটা ফান্ডের জন্য অ্যাপ্লাই করেছে, আমি দেখেছি যে তারা খুব ইজিলি সেই ফান্ডগুলো পায় এবং ইন্টারন্যাশনালি তাদেরকে অনেক প্রমোট করা হয়। তো সুতরাং আর সেখানে যদি আমি একজন ডক্টর, তারপর আমি এখানে মাস্টার্স করেছি, পিএইচডি করেছি, আমি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আমি যদি অ্যাপ্লাই করি যে আমি রিসার্চ করতে চাই, আমাকে অবশ্যই প্রেফারেন্স দেওয়া হবে। এবং সেটা কি হিসেবে? প্রথমেই আপনি প্রফেসর হয়ে যেতে পারবেন না, বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে যেতে পারবেন না। এখান থেকে যে ট্র্যাকটা, বাংলাদেশের ট্র্যাক ডিফারেন্ট, কিন্তু এখানে ট্র্যাকটা হচ্ছে যে এরপরে আপনাকে পোস্ট ডক্টরাল ফেলো হিসেবে আবার আপনার এটার উপরে আরো বেশ কিছুদিন আপনার এটাতে পাকাপোক্ত হইতে হবে ওই কাজটার উপরে। যে আপনি যে পিএইচডির সময় যে কাজ করেছেন, আপনি তো কোনো কিছু আবিষ্কার করে ফেলতে পারেননি কমপ্লিটলি। আপনার কিছু তখন প্রস্তাবনা, আবার ওখান থেকে কিছু প্রপোজাল বের হবে। তখন সেটার উপরে আপনি ফান্ডিং এপ্লাই করবেন, বা আপনার প্রফেসরই সেই ফান্ডিং পেয়ে যাবে, বা আপনি বিভিন্ন জায়গায় দেখবেন যে ওই রিলেটেড কাজ হচ্ছে, তখন আপনি কি পাবেন? আপনি একজন পোস্ট ডক্টরাল রিসার্চার হিসেবে আপনি ওখানে জব পাবেন। এবং সেই জবটা মোটামুটি মানে খুব হাইলি পেইড জব না, কিন্তু আপনি মোটামুটি সম্মানজনক একটা লাইফ লিড করার জন্য, স্বাচ্ছন্দ্যে করার জন্য সেটা, এবং পাশাপাশি আপনি আপনার প্যাশনটাকে লিড করতে পারছেন। তো এভাবে কি হচ্ছে, আল্টিমেটলি আপনি কিন্তু এরকম ৫ বছর বা ৭ বছর ইন দ্য মিন টাইম আপনার যে এক্সপেরিয়েন্স গ্যাদার হলো, তখন আপনি বিভিন্ন ইউনিভার্সিটিতে আপনি তখন এপ্লাই করতে পারবেন যে অ্যাজ এ কি বলতে পারি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মানে আপনার একাডেমিয়াতে আপনি তখন এপ্লাই করতে পারছেন। এবং তখন কিন্তু অনেকেই সুযোগ পেয়ে যাচ্ছে। আর সুযোগ না পেলেও তখন ইন্ডাস্ট্রি লেভেলে অনেক জব আছে। অর্থাৎ আমি দেখেছি যে তারা কেউ কিন্তু বেকার নাই। যারা বিশেষ করে যারা বেসিক রিসার্চে, লাইফ সায়েন্স এ যারা রিসার্চ করছে, ব্যয় করছে, তারা কিন্তু কেউ বসে নেই। তারা ওয়ার্ল্ড এর কোথাও না কোথাও কাজ করছে। কিন্তু আপনি যদি একাডেমিতে, আপনি এখন যদি একেবারে ইয়েতে ফ্যাকাল্টি হিসেবে আপনি জয়েন করতে চান, তাহলে আপনাকে ওয়েট করতে হবে। আপনাকে আরো এক্সপেরিয়েন্স গ্যাদার করতে হবে। তারপরে আপনি সিনিয়র লেকচারার হবেন, সিনিয়র লেকচারার হবেন, তারপরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হবেন। কিন্তু আপনার ট্র্যাক আছে। আপনি দেখতে পাবেন যে হ্যাঁ, আপনার এটা প্রোগ্রেস হচ্ছে। ডে বাই ডে আপনি প্রোগ্রেস হচ্ছে। অর্থাৎ চাকরির কিন্তু অনেক সুযোগ আছে। তবে ইউকে তে আমি একটু বলব, মানে পার্টিকুলারলি ইউকে তে কোন ইউনিভার্সিটিতে কেউ যদি ফ্যাকাল্টি পজিশন পেতে চায়, আমি অনেস্টলি বলব যে দিস ইজ সামথিং এখন খুবই কম্পিটিটিভ এবং হাইলি স্যাচুরেটেড। অর্থাৎ ইউকে তে কোন একটা ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি পজিশন পাওয়াটা, আপনি যদি ফান্ড অ্যাট্রাক্ট করতে পারেন, যে আপনি রিসার্চের জন্য একটা বড় ফান্ড পেয়েছেন কোন এক অর্গানাইজেশন থেকে, তখন আপনাকে কোন ইউনিভার্সিটি তখন হয়তো নিতে পারে। যে আপনার ফান্ড আছে, আপনি রিসার্চ করবেন, ওকে আপনাকে একটা ফ্যাকাল্টি পজিশন দিচ্ছি। কিন্তু এটা খুবই কম্পিটিটিভ, এবং এটা সুতরাং দিস ইজ সামথিং চ্যালেঞ্জিং। কিন্তু আমি বলবো যে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় সুযোগ আছে। তো আমার প্ল্যান কি? আমি কেন এই কথাটা এভাবে বলছি? আমার প্ল্যান হচ্ছে যে আমি এখানে এসছি হচ্ছে শুধু পড়াশোনা করার জন্য। পড়াশোনা করে আমি দেশেই ফেরত যাব। আমি দেশে ফেরত যাব। বাংলাদেশে আমি মনে করি অনেক সুযোগ আছে বাংলাদেশে। এবং আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়েই বলতে চাই যে যেই পেশেন্ট, আমি কোভিড পেশেন্ট আমি ৬ মাস ধরে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে রিক্রুট করছি, অক্সফোর্ড ইউনিভার্সিটি হসপিটাল থেকে। তার থেকে দ্বিগুণ পরিমাণ পেশেন্ট আমি ১.৫ মাসে বা ৫ সপ্তাহে আমি বিএসএমএমইউ থেকে রিক্রুট করেছি। তো সুতরাং আমি যখন এই স্যাম্পল নিয়ে এখানে আসছি, তখন অনেক ইনভেস্টিগেটররা তারা বিশ্বাস করতে পারতেছে না যে আমি ৫ সপ্তাহের ভিতরে এই স্যাম্পল এখান থেকে নিয়ে আসছি। সুতরাং বাংলাদেশে আমরা যদি কোনো রিসার্চ করতে চাই, তাহলে তো বাংলাদেশ হচ্ছে বেস্ট জায়গা আমি বলব। কিন্তু এই কাজ করতে হলে তো আমার ফান্ড লাগবে, এবং আই বিলিভ, আমি এখনো এটা স্ট্রংলি, কারণ আমি অনেক ফান্ড দেখতে পাই যে আমি ইন্টারন্যাশনাল ফান্ডিং ই পাবো।
ইনশাল্লাহ, এবং সেই ইন্টারন্যাশনাল ফান্ডিং নিয়ে আমি বাংলাদেশে কাজ করব। ঠিক আছে? তো এটা আমার প্ল্যান। ইনশাআল্লাহ কিন্তু স্যার। কেউ যদি বিদেশে জব করতে চায়, বিদেশে অনেক জব আছে। অনেক জব আছে, সুতরাং জব অপরচুনিটির কোনো অভাব নেই। এবং সাথে উনি আরেকটা কোয়েশ্চেন করেছেন যে, "ক্যান উই গেট ইনটু ক্লিনিক্যাল সাইড অ্যাজ ওয়েল?" ওই যে তাহলে কি হলো যে আপনি তাহলে কিন্তু মিডিয়াম লাইনটাতে গেলেন। যে আপনি ডাক্তারও হতে চাচ্ছেন এবং ক্লিনিক্যাল রিসার্চার হতে চাচ্ছেন। তখন কিন্তু আপনার ডাক্তার হ্যাঁ হিসেবে স্যার। কাজ করতে চাইলে ক্লিনিক্যাল ডিগ্রি লাগবে। সাথে রিসার্চের জন্য তখন কিন্তু আপনার এই মাস্টার্স পিএইচডি এগুলোও করতে হবে। এছাড়া আপনি কিন্তু এই দুটো একসাথে করতে পারবেন না। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। দর্শক, আশা করি আপনি আপনার উত্তরটুকু পেয়ে গেছেন। আমি এখন জাকিউল স্যারকে প্রশ্ন করতে চাচ্ছি। জাকিউল স্যার, আপনি যদি আমাদেরকে একটু কোর্স ডিউরেশন সম্পর্কে একটু ধারণা দিতেন। সবগুলা কোর্সের কি ডিউরেশন সেম কিনা স্যার? থ্যাংক ইউ। তো ইউকে তে হচ্ছে মোস্ট মাস্টার্স প্রোগ্রাম হচ্ছে 1 বছরের, যেগুলো হচ্ছে বেসিক্যালি টট মাস্টার্স প্রোগ্রাম এবং থ্রু কোর্স ওয়ার্ক। তবে কিছু রিসার্চ মাস্টার্স প্রোগ্রাম আছে এবং এমফিল আছে, যেগুলো হচ্ছে 2 বছরের। যেমন কেমব্রিজের বেশিরভাগ প্রোগ্রামই হচ্ছে 2 বছরের, যেগুলো বেসিক্যালি এমফিল, তোমার রিসার্চ ডিগ্রি গুলো আর কি বেসিক্যালি। তো আরো কিছু কিছু ইউনিভার্সিটি যেমন LSTNH we have like 2 years program and also 1 years program. তবে মোস্টলি ইউকে তে মোস্ট প্রোগ্রাম আর অ্যাকচুয়ালি 1 ইয়ার, যেটা হচ্ছে অক্টোবরে শুরু হয় এবং সেপ্টেম্বরে শেষ হয় আর কি। এবং ফান্ডিং স্কলারশিপ প্রোগ্রাম গুলো ফান্ডিং গুলো বেসিক্যালি 1 বছরের জন্য ডিজাইন, এবং তারা 2 বছর সাপোর্ট করে না। ফর এক্সাম্পল শেভেনিং এ যদি অ্যাপ্লাই করতে চাই কেউ, দে সাপোর্ট 1 ইয়ার মাস্টার্স প্রোগ্রাম এবং লাইক 2 ইয়ার্স এর প্রোগ্রাম দে ডোন্ট ফান্ড। Similarly, Commonwealth. I think Commonwealth কিছুটা অপশন আছে for MPhil, but mostly they support 1 year master's program. থ্যাংক ইউ স্যার। আশা করি দর্শক আপনি আপনার উত্তরটুকু পেয়ে গেছেন। কথি স্যার, একটা প্রশ্ন চলে আসে, সেটি হচ্ছে স্যার অনেকেই স্যার যারা মিডল ক্লাস ফ্যামিলি স্যার, তারা অনেকেই মনে করে যে বাইরের দেশে আসলে পড়তে গেলে যে টাকাটা দরকার সেটা আসলে হিউজ একটা অ্যামাউন্ট, সেটা সম্ভব নয় একটা মিডল ক্লাস ফ্যামিলি ছেলে বা মেয়ে যখন বাইরে যাবে। সেক্ষেত্রে স্যার একটু যদি কোর্স ফি সম্পর্কে আমাদেরকে একটু ধারণা দিতে। মাহাদি, থ্যাংক ইউ ভেরি মাচ। কোর্স ফি, তুমি ঠিকই বলেছো। এটা আসলে যে কোর্স ফি, এটা মানে ওয়ান অফ দ্য হাইয়েস্ট বলা যায় ইন দ্য ওয়ার্ল্ড। যে পরিমাণ টাকা এখানে টিউশন ফিস, যেমন আমি বলতে চাই যে আমার এখানে কোর্স ফি হচ্ছে পার ইয়ার, আমি তো 4 বছরের কোর্সে আছি এখানে। এখানে পার ইয়ার কোর্স ফি হচ্ছে প্রায় 25,000 পাউন্ড। 25,000 পাউন্ড মানে ধরো 30 লক্ষ টাকা পার অনেক ইয়ার। স্যার। তাহলে 3 বছরে আমার কোর্স ফি লাগছে হচ্ছে, কারণ 3 বছরে বেশি তারা চার্জ করে না। আমি 4 বছর পড়লেও আমাকে ফি তাদের দিতে হবে হচ্ছে 3 বছর ইউনিভার্সিটিতে। তাহলে এখানে কিন্তু প্রায় 75,000 পাউন্ড, মানে বলতে গেলে প্রায় 90 লক্ষ টাকা হচ্ছে শুধু টিউশন ফিস। প্লাস হচ্ছে এখানে যেহেতু আমি এখানে আছি, আমার লিভিং এক্সপেন্স আছে। তো লিভিং এক্সপেন্স যদি কেউ যদি সিঙ্গেল থাকে তাহলেও তার মাসে 1,20,000 টাকার মতো খরচ হবে মান্থলি। মান্থলি 1,20,000 টাকার নিচে হওয়ার কথা না, খুব কষ্ট করে চলতে হবে তাহলে। আর ফ্যামিলি থাকলে তো কথাই নেই, তাহলে 2 লক্ষ টাকা লাগবে পার মান্থ। তো সেই হিসেবে বছরে আমি যেরকম ফ্যামিলি নিয়ে আছি, তো আমার বছরে 24 লাখ টাকা বা 25 লাখ টাকাই ধরলাম লিভিং এক্সপেন্স। তো 3 বছরে আমি তো 4 বছর থাকবো, তাহলে আমার 1 কোটি টাকা হচ্ছে লিভিং এক্সপেন্স। তাহলে 1 কোটি টাকা হচ্ছে লিভিং এক্সপেন্স, আর টিউশন ফিস হচ্ছে 90 লক্ষ টাকা। সুতরাং এটা যদি আমি স্কলারশিপ না পেতাম, আমি যদি ফান্ড না পেতাম, তাহলে এটা আমার পক্ষে এফোর্ড করা পসিবল ছিল না। সুতরাং এটা, আর এখানে একটা ফ্যাক্টর হচ্ছে যে যাদের টাকা আছে, হ্যাঁ ফ্যামিলি থেকে ফান্ড করতে পারবে, তারপরেও মানে এত টাকা ফান্ড করে অক্সফোর্ডে আসার চেতে আমি বলবো যে যদি সে এই একই মানের রিসার্চ ক্যাপাবিলিটি ডেভেলপ করতে পারে, এবং এর থেকে আরো ইন্টারেস্টিং কাজ কিন্তু হয়। এখানে একটা কথা আমি বলতে ভুলে গেছি, আমি একটু বলতে চাই এই জিনিসটা। সেটা হচ্ছে ইউ ডোন্ট নিড টু বি ইন অক্সফোর্ড। এটা আমি এই 1 বছর এখানে রিসার্চ করার পরে আমি বুঝতে পারছি। কারণ হচ্ছে এখন এই যে আমরা বিভিন্ন মিটিং গুলো করি, আমি দেখলাম যে আমরা যে কাজ করছি, আমরা যে কোলাবোরেশনে অন্যান্য ইউনিভার্সিটির সাথে কাজ করছি, কোনো ইউনিভার্সিটির আমি এমন কাউকে চিনি যে আমার দৃষ্টিতে আমরা যে কাজ করছি তার থেকেও ইন্টারেস্টিং কাজ করতেছে। সুতরাং পিএইচডি হচ্ছে একটা রিসার্চ ডিগ্রি। যদি কেউ পিএইচডির কথা চিন্তা করে, তাহলে কিন্তু আসলে ইউনিভার্সিটিটা কোন ইউনিভার্সিটিতে করছে তার চাইতে তার প্রফেসর কোন লেভেলের কাজ করছে, সেই প্রফেসর যদি একটা অখ্যাত ইউনিভার্সিটিতে থাকে, আমি মনে করি যে সেখানে গিয়ে কাজ শেখা বেটার পিএইচডির জন্য।
কারণ আলটিমেটলি যখন আমি ফান্ডিং এর জন্য অ্যাপ্লাই করব বা কোনো জায়গায় আমি ইয়ে করবো তখন মানে আমার সিভিতে এনরিচ করব, তখন আমি যে অক্সফোর্ড থেকে পিএইচডি করেছি তার চাইতে বেশি হেল্প করবে আমি কি কাজ করেছি পিএইচডি করার সময় এবং আমার সেটা কতটা রিলেভেন্ট। তো সুতরাং অক্সফোর্ড ইজ নট নেসেসারিলি যে এখানেই আসতে হবে, যে কোনো ইউনিভার্সিটি যাওয়া যায়, কিন্তু কাজটা খুবই আধুনিক এবং ইন্টারেস্টিং হতে হবে, সেটা নিজের কাছে কনভিন্সড হতে হবে সেটার জন্য। তো টিউশন ফিস অক্সফোর্ডে ডেফিনেটলি অনেক বেশি এবং আমার কাছে এটা খুবই বেশি মনে হয়, এটা খুবই বেশি মনে হয় এবং ফান্ডিং ছাড়া এখানে আসা সম্ভব না মিডল ক্লাসদের জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। স্যার আমরা কিন্তু প্রোগ্রামের আলহামদুলিল্লাহ অনেক কিছু কভার আপ করে ফেলেছি। অনেক প্রশ্ন ছিল দর্শকের, আমি সবগুলো প্রশ্ন চেষ্টা করেছি স্যার আপনাদের করার, এবং দর্শক আপনাদের উদ্দেশ্য বলে রাখছি, আপনারা আশা করবো আজকে অনেকগুলো অনেক আলাপ আলোচনা হয়েছে আজকের ইউকে ক্যারিয়ার সম্পর্কে, আপনাদের অনেকগুলো কনফিউশন দূর করার চেষ্টা করেছি। স্যার আমরা মনে হয় লাস্ট একটা প্রশ্ন নিতে পারি জাকিউল স্যারের কাছে। প্রশ্নটা স্যার, একজন স্যার জানতে চেয়েছে, হাসান আল মামুন, উনি বলেছেন স্যার আমি যদি আফটার এমবিবিএস এমএসসি ইন ক্লিনিক্যাল সাবজেক্টে করি তারপর এমআরসিপি করি তাহলে এটাকে কিভাবে দেখেন? এটা আসলে এটা স্যার আপনি আনসার দিয়েছিলেন একরকম। Yeah, thank you. I think very relevant question. So আমি বলবো যে এইটার দুটো অ্যাডভান্টেজ আছে। একটা হচ্ছে যে তোমার ফার্স্টলি এমআরসিপি করার পর তুমি যখন জবে অ্যাপ্লাই করবা, তো সেক্ষেত্রে দেখা যায় যে মাস্টার্স থাকলে অথবা প্রিভিয়াস রিসার্চ এক্সপোজার থাকলে দে গেট প্রেফারেন্স ইন ইউকে জব অ্যাপ্লিকেশন। সেটা মানে অ্যাক্রস লাইক যে কোনো হসপিটালে হোক, এভরিওয়্যার দে গেট অ্যাকচুয়ালি দেয়ার আর সাম মার্কিং সিস্টেমস, যারা এই লাইনে আছে দে নো ইট ভেরি ওয়েল, যে মাস্টার্স অ্যাকচুয়ালি অ্যাড সাম মোর পয়েন্টস, and if you have some more exposure in sort of a little bit of research or any publication, that adds some more points. So that would help you in that way. Second, I would say যদি clinical research engage হতে চান পরবর্তীতে, I mean after your MRCP and you get into a job, get into a clinical practice, that would also help master's degree, যেহেতু master's degree একটা basic research exposure দেয়, তো সেই হিসাবেও I mean that would be helpful. So এই দুটো অ্যাডভান্টেজ আমি বলবো। সেকেন্ডলি, যদি আসলে কারো ট্রুলি মানে খুবই সার্ভিস ওরিয়েন্টেড হয়ে থাকেন বা সার্ভিস ওরিয়েন্টেড হতে চান, সেক্ষেত্রে আমার মনে হয় না মাস্টার্স দরকার আছে। এটা আসলে it doesn't I mean it would like it's a 1 year, তাই না, একটা বছর, it's a lot of investment as well. আমি বলবো যে যদি ওই দুটো অ্যাডেড অ্যাডভান্টেজ আপনি নিতে চান তাহলে you go for it, otherwise I don't think you need a masters, right? But obviously it's having a masters it's good. I mean আমি একটু অ্যাড করতে চাই জাকিউল, সেটা হচ্ছে আমি এখানে অনেককে চিনি যে যারা হ্যাঁ যারা এখানে করছে কি বলে ক্লিনিক্যাল প্র্যাকটিস করছে, এখানে যারা অলরেডি ক্লিনিক্যাল ডক্টর হিসেবে এনএইচএস এ কাজ করছে, তাদের অনেকের সাথেই কথা হয়েছে এবং তাদের ব্যক্তিগত মানে অ্যান্সার হচ্ছে এটাই যে মাস্টার্স আমাকে কোনো হেল্প করছে না আসলে। কেউ যদি মাস্টার্স করে, কারণ হচ্ছে আলটিমেটলি আমি যখন একটা ট্রেনিং পোস্টে যাচ্ছি, ওই ট্রেনিং পোস্টের রিলেটেড মাস্টার্স যদি আমার করা থাকে তাহলে হয়তো আমি কিছুটা প্রেফারেন্স পাই, কিন্তু তারপরেও এটাকে তারা খুব একটা অ্যাকনোলেজ করে না, হয়তো কখনো কখনো করে, কিন্তু তুমি কোনো গ্যারান্টেড প্রেফারেন্স পাবা না মাস্টার্সটা করার কারণে। মনে করো কেউ এক ডার্মাটোলজিতে যেতে চাচ্ছে, এখন ডার্মাটোলজি ট্রেনিং করতে চাচ্ছে, এমআরসিপি করলো, এখন সে এনএইচএস এ কিছুদিন জব করলো, এখন ডার্মাটোলজিতে স্পেশালিটি করতে চাচ্ছে। তো তার যদি ডার্মাটোলজিতে একটা ক্লিনিক্যাল মাস্টার্স ডিগ্রি থাকে তাহলে সে প্রেফারেন্স পাবে, এটার কোনো গ্যারান্টি নেই, তবে কখনো কখনো পায়। এই কখনো কখনোর জন্য এটা কি ওয়াইজ কিনা যে এত টাকা ইনভেস্ট করে, একটা টিউশন ফিজও তো অনেক, তারপর হচ্ছে তোমার সময় পরিশ্রম, সুতরাং ইটস নট, মানে আমি বলবো যে যদি শুধু ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে চায় তাহলে এটা দরকার নেই, কিন্তু যদি রিসার্চে থাকতে চায় যে হ্যাঁ আমি এরপর রিসার্চও করতে চাই, দ্যাটস গুড, তাহলে মাস্টার্স একটা অবশ্যই হেল্পফুল হবে। Exactly. আমি আলী ভাইয়ের সাথে 100% একমত। So that's the you need to think carefully before what masters you choose. তবে আমি বলবো যে যারা বেসিক্যালি রিসার্চে ইন্টারেস্টেড, পরবর্তীতে ক্লিনিক্যাল রিসার্চে, তাদের জন্য বেটার হচ্ছে কিছু রিসার্চ ফোকাস মাস্টার্স প্রোগ্রামে জয়েন করা রাদার দ্যান স্পেসিফিক সাবজেক্টে টট মাস্টার্স করা। ফর এক্সাম্পল ইউ ক্যান ডু ইট লাইক ইনফেকশাস ডিজিজ, ইউ ক্যান ডু ইট লাইক ইন এপিডেমিওলজি ফর এক্সাম্পল, যেটা হচ্ছে মোর রিসার্চ ম্যাথোডোলজি শেখায়, তোমাকে ডেটা অ্যানালাইসিস শেখায় এবং একটা ভেরি ব্রিফ এক্সপোজার দেয় এবং একটা থিসিস থাকে
যেখানে you can complete research work and you can also publish that work. So that would be wise. এবং I think it's very clear from Ali bhai's suggestion যে you should not plan if you really want to be a more clinically oriented, right? ধন্যবাদ স্যার আপনাদেরকে। আজকে খুব সুন্দর করে আমাদের আজকের টপিক সম্পর্কে দর্শকদের উদ্দেশ্যে খুব সুন্দরভাবে বিস্তারিতভাবে বর্ণনা করার জন্য। কথায় বলে চলার পথ সহজ হয়ে যায় যদি ওই পথ দিয়ে হেঁটে যাওয়া কোনো সফল প্রতীকের দেখা পাওয়া যায়। দর্শক, আমরা অ্যাক্সিস পরিবার আপনার চলার পথকে সহজ করার জন্য আয়োজন করেছিলাম আজকের এই ক্যারিয়ার সেশনটি। আশা করব আপনার যে চলার পথ বা আপনার যে স্বপ্ন আছে, আপনি যে ইউনিভার্সিটিতে যাবেন বা বাইরের দেশে ক্যারিয়ার করার ইচ্ছা, এই সম্পর্কে যত ধরনের কোয়েশ্চেন ছিল আজকের এই সেশনের মাধ্যমে সবগুলো কোয়েশ্চেনের আপনাদের কনফিউশনের একটা উত্তর এবং সলিউশন পেয়েছেন। দর্শক, আমরা একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে এসে স্যারদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। স্যার, আপনারা অ্যাক্সিস মেডিকেল স্কুলের আজকের একটি প্রোগ্রামে আমাদের মেডিকেল প্রফেশনালসদের উদ্দেশ্যে কোনো ধরনের মেসেজ দিতে চান কিনা স্যার আজকের সেশনটির মাধ্যমে? জাকিউল। Okay, thank you Mahdi. I think Axis is really আমি Axis কে ধন্যবাদ জানাই for inviting us to be able to join this session. আমি জাস্ট একটা ক্লিয়ার মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে আসলে মাহাদি বলতেছিল যে আমাদের সাকসেসফুল মানুষের কাছ থেকে শিখতে হবে। আসলে সাকসেসফুল মানুষের কাছ থেকে শেখার দরকার নাই, যেটা আমাদের শিখতে হবে সেটা হচ্ছে যে অন্য মানুষদের মিস্টেকস গুলো থেকে, সো দ্যাট we don't do the same mistakes again. তো যেমন আমি নিজেকে দেখি যে আই এম আ বিগ ফেইলার বিকজ আই মেড আ লট অফ মিস্টেকস, এবং আমি সবাইকে পরামর্শ দেই দ্য মিস্টেকস দ্যাট আই মেড, প্লিজ ডু নট মেক দোজ মিস্টেকস। তো আমি বলবো যে যারা এখন ইয়াং, যারা ক্যারিয়ার নিয়ে চিন্তা করতেছো ফিউচারে, ওয়েদার বাইরে ক্যারিয়ার করবো, ক্লিনিক্যাল ক্যারিয়ার করবো নাকি রিসার্চ ক্যারিয়ার করবো, ইভেন ইন কান্ট্রি অনেকে পাবলিক হেলথে ক্যারিয়ার কথা চিন্তা করতেছো, অথবা দেশে এখন এমডিএমএস অথবা গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট। So the overarching advice that I would like to তোমরা এই ডিসিশনটা you need to be take very carefully, কিন্তু আমি বলবো সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা you really need to know your passion. আমরা একটা বড় অংশ আমাদের লাইফের আমরা কাটাই হচ্ছে the work that we do, like every day। তুমি যদি 24 hours চিন্তা করো যে আমরা একটা বড় অংশ কাটাই কিন্তু what we do, right? আমাদের যে জব, আমাদের যে ওয়ার্ক, এবং আমরা যদি 50 ইয়ার্স বাঁচি সেক্ষেত্রে দেখা যায় 30 ইয়ার্স উই স্পেন্ড হোয়াট উই ডু। তো এই জন্য যে কাজটা করতে আমার ভালো লাগে, আই রিয়েলি ফিল বেটার, সো দ্যাটস হোয়াট ইউ নিড টু চুজ, ইদার ইট ইজ ক্লিনিক্যাল প্র্যাকটিস অর রিসার্চ অর হোয়াট এভার। এবং আমি বলবো যে ইফ ইউ রিয়েলি would like to lead a very good life, you need to choose this very carefully, এবং you need to তোমার ইনটুইশনকে, তোমার ভালো লাগার জায়গাটাকে মোর প্রায়োরিটি দিতে হবে আর কি। থ্যাংক ইউ। কোচি স্যার। জাকিউল এত সুন্দর করে বলছে, আমি কি বলবো? তারপর আমি বলছি যে ধন্যবাদ অ্যাক্সিসকে এবং যারা শুনছিলেন এবং যারা পরে আবার শুনবেন এই ভিডিওটা। তো আমি একটু বলতে চাই যে আমি একমত, খুবই একমত জাকিউলের সাথে যে মিস্টেকস থেকে শেখা উচিত, যে অন্যরা কি মিস্টেকস করেছে। যেমন আমি যদি একদম শেষে এসে আমি আমার মিস্টেকস গুলো দেখি, এখন বোঝা যায় যে আমি কোথায় কোথায় আরো বেটার করতে পারতাম। তো তার মধ্যে একটা হচ্ছে যে আমি যেহেতু আমার প্যাশন ছিল এটা, কিন্তু আমার একটা চাপ ছিল, সামাজিক চাপ ছিল। আমার বাবা চাইতেন, আমার পরিবার চাইতেন, ঠিক আছে, আমার বড় ভাইরা চাইতেন যে আমি ক্লিনিক্যাল ক্যারিয়ার করি। তো এই চাপের কারণে নিজের ইচ্ছাটা কখনো দৃঢ়ভাবে অবস্থান নিতে আমি কিন্তু অনেক সময় নষ্ট করে ফেলেছি। তো আমি সবার কাছে উপদেশ হচ্ছে যে এটা যত তাড়াতাড়ি সিদ্ধান্তটা নেওয়া যায় এবং নিজের মনে কি চায় সেটা যত তাড়াতাড়ি স্ট্যাবলিশ করা যায় তত ভালো আসলে। যেটা আমি 2013 সালে নিয়েছি, 12 সালে যে ডিসিশনটা নিয়েছি, আমি 2007-এ যখন আমি এমবিবিএস শেষ করলাম, 2008-এ আমি ইন্টার্ন করছি, তখনই আমি একটা মাস্টার্স খুঁজে ফেলতে পারতাম। যেহেতু আমি রিসার্চ লাইনে আসবো, আমি যদি জানতাম যে আমি এটা করব, আমি যদি ডিটারমাইন হতে পারতাম, তাহলে আমি কিন্তু ওই ক্লিনিক্যাল ট্রেনিং এ ঢুকতাম না। পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং এ ঢাকা মেডিকেল কলেজে আমি যে 1.5 বছর বিসিএস চাকরিতে জয়েন করার আগে যে সময় দিলাম, ওই সময়টা কিন্তু আমি মাস্টার্স করতে পারতাম। তাহলে এই যে আমি জবে ঢোকার পরে আমাকে একটা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করতে হলো এই পিএইচডি তে আসার আগে, আমি এমডি করলাম, সেটার জন্য 2 বছর গ্রামে চাকরি করলাম, আমি কিন্তু মাস্টার্স করেই তারপর কিন্তু পিএইচডি তে যেতে পারতাম। তাহলে আমি কিন্তু অনেক সময় সেভ করে এখন আমি একটা অ্যাডভান্স লেভেলে থাকতে পারতাম, যেটা কিন্তু আই এম হ্যাপি, আমি যা আছি সেটা নিয়ে আমি হ্যাপি। তবে আমি বলতে চাই
যারা সঠিক সিদ্ধান্ত নেয়, যেমন আমার এক ব্যাচ জুনিয়র ঢাকা মেডিকেলেরই, আমি নাম বলবো না, মেনশন করবো না তার অনুমতি ছাড়া, সে এখানে পোস্ট ডক্টরাল রিসার্চার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে। আমার এক ব্যাচ জুনিয়র, সে বিসিএস করেনি, ডিটারমাইন্ডই ছিল সে রিসার্চ করবে। তো সে কিন্তু আমার থেকে এখন অ্যাডভান্স লেভেলে আছে, কিন্তু আমার থেকে সে কিন্তু জুনিয়র। আমার থেকে 4 বছরের জুনিয়র, সে কিন্তু পিএইচডি এখান থেকে শেষ করে ডক্টর ঢাকা মেডিকেলের, এবং সে কিন্তু এখন আরেকটা জায়গায় ফ্যাকাল্টি পজিশন পেয়ে গেছে। সুতরাং তুমি যদি একটু আর্লি চিন্তা করতে পারো, তোমার মনের ইচ্ছাটাকে তুমি ঠিক করতে পারো যে হ্যাঁ আমি এটা করব, তাহলে সময় সেভ হয়। ঠিক আছে? তো সময় যদি সেভ হয় তাহলে ইট ফিল বেটার অ্যাকচুয়ালি। তো সুতরাং সবাইকেই আমি, যারা ইয়াং আছে তাদেরকে আমি বলবো যে নিজের মনের ইচ্ছাটাকে দ্রুত ঠিক করে একদিকে এগিয়ে যেতে হবে, সময় নষ্ট না করে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার আপনাদেরকে। আপনারা এত সময় ব্যয় করে আমাদের অ্যাক্সিসের সকল দর্শকদের উদ্দেশ্যে আজকের এই ইন্টারেক্টিভ সেশনটি পরিচালনা করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ স্যার। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহর কাছে। এই প্রোগ্রামটি স্যার এখানেই শেষ করছি। ধন্যবাদ স্যার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তোমাকেও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।